প্রশ্নটা হচ্ছে সূর্যের ভর নির্ণয়, মানে প্রশ্নে আমাদের বলতেছে যে সূর্যের ভর নির্ণয় করো। এখন এই সূর্যের ভর নির্ণয় করার জন্য আমাদের একটা ডাটা দেওয়া আছে, সেটা হচ্ছে সূর্যের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব, পৃথিবীর কেন্দ্রের দূরত্ব 1.5 × 10⁻11 মিটার। এই ডাটার উপর ভিত্তি করে আমাদের সূর্যের ভর বের করতে হবে। সূর্যের ভর নির্ণয় করার জন্য সূর্যে যাওয়ার কোনো দরকার নেই, পৃথিবীতে থেকেই সূর্যের ভরটা বের করা যাবে। কিভাবে এটা আমরা করতে পারি? এটা আমরা করতে পারি কেন্দ্রমুখী বলের কনসেপ্ট দিয়ে। দেখো এইটা হচ্ছে সূর্য, সূর্যের ভর হচ্ছে ms, আর এইটা হচ্ছে পৃথিবী, এই পৃথিবীর ভরকে ধরলাম me। এখন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী কিন্তু এরকম একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, ধরে নিচ্ছি আপাতত, ধরে নিচ্ছি এই পথটা একেবারে বৃত্তাকার একটা পথ। তাহলে এরকম বৃত্তাকার পথে ঘুরতে গেলে অবশ্যই কেন্দ্রমুখী বলের যোগান দেওয়া লাগবে। কেন্দ্রমুখী বলের যোগান ছাড়া পৃথিবী কখনোই বৃত্তাকার পথে ঘুরতে পারবে না সূর্যকে কেন্দ্র করে। তাহলে পৃথিবী অবশ্যই এখানে কেন্দ্রমুখী বলের যোগান দিয়ে বৃত্তাকার পথে ঘুরতেছে। কেন্দ্রমুখী বল তো এমনি এমনি তৈরি হয় না, কেউ না কেউ যোগান দিবে। কে এখানে যোগান দিচ্ছে? তাহলে আমি দেখবো এখানে সূর্য এবং পৃথিবীর মধ্যকার কোন বলটা কাজ করতেছে? মহাকর্ষ বল কাজ করতেছে। তাহলে মহাকর্ষ বলটা কাজ করতেছে হচ্ছে এই দিকে। তাহলে এই মহাকর্ষ বলটাই হচ্ছে কেন্দ্রমুখী বলের যোগানদাতা। তাহলে কেন্দ্রমুখী বল FC, এর যোগানদাতাকে FG, অর্থাৎ সূর্য এবং পৃথিবীর মধ্যকার মহাকর্ষ বল। সূর্যের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রের এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে ধরলাম আর, এই আর এর মানটা আমাদের দেওয়া আছে 1.5 × 10⁻11। এই ডাটার উপর ভিত্তি করে আমাদের বের করতে হবে সূর্যের ভরটা। তাহলে আমরা এই সূত্রটা খাটাই, FC = FG, লিখি FC = FG। তাহলে FC হচ্ছে কেন্দ্রমুখী বল, তাহলে এটা হচ্ছে mv² হচ্ছে r। এই যে ভরটা, এই ভরটা হচ্ছে যে বস্তুটা বৃত্তাকার পথে ঘুরতেছে তার ভর। কে ঘুরতেছে বৃত্তাকার পথে? পৃথিবী। দেন এখানে বসবে হচ্ছে me, আর FG এটা হচ্ছে পৃথিবী এবং সূর্যের মধ্যকার মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বলের সূত্রটা আমরা লিখে ফেলি GMS me হচ্ছে r²। তাহলে me দুই পাশ থেকে কাটাকাটি গেল, আমাদের লাগবে হচ্ছে সূর্যের ভর ms, এটা লাগবে। এখানে দেখো v² আছে, v হচ্ছে এই যে পৃথিবী যে রৈখিক বেগ নিয়ে, স্পর্শক বরাবর যে রৈখিক বেগ নিয়ে ঘুরতেছে সেই রৈখিক বেগটা। তো রৈখিক বেগ থেকে আমরা মানে কৌণিক বেগে নিয়ে আসি, মানে ওমেগাতে নিয়ে আসি। কিভাবে আনতে পারি? v = ωr লিখতে পারি। তাহলে v = ωr লিখলে ω² r², নিচে একটা r আছে, তাহলে এখানে হবে ω² r। বা চাইলে আমি একবারে এটা লিখতে পারতাম FC = mω²r, এটাও কিন্তু আমি লিখতে পারতাম, তাহলে কিন্তু একবারে এই লাইনটাই আসতো। এটা = GMS/ হচ্ছে r²। এবার দেখো ওমেগাকে আমরা লিখতে পারি ওমেগা = হচ্ছে 2π/t। এই t হচ্ছে পর্যায়কাল। কি পর্যায়কাল? এই যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতেছে, একবার ঘুরতেছে, তো পুরো একবার আবর্তন করে আসতে যে সময় লাগবে সেটাই হচ্ছে পর্যায়কাল। তা আমরা জানি কিন্তু এই সময়টা হচ্ছে 365 দিন। তাহলে আমরা কিন্তু ওমেগার মানটা জানি যে ওমেগা হচ্ছে 2π/t, t হচ্ছে 365 দিন। তাহলে ওমেগা আমাদের জানা আছে, তো ওমেগাটাকে আমরা এইভাবে লিখে ফেলি যে 2π/t। তাহলে এখানে এর বর্গ করলে একবার এখানে হবে হচ্ছে 4π² আর নিচে হবে হচ্ছে t², এখানে একটা r, GMS/ হচ্ছে r²। এবার এখান থেকে দেখো আমি ms এর সূত্রটা লিখি, ms এইটা = হবে এইটা গুণ এইটা, অর্থাৎ 4π² r³ হচ্ছে gt²। এইটা হচ্ছে সূর্যের ভর নির্ণয়ের সূত্র। তুমি চাইলে এখন এই সূত্রটাকে মুখস্থ করতে পারো। এবার এই সূত্রে মানগুলো বসাই দাও। তাহলে 4π², আর এর মান আমাদের যাওয়া আছে, আর হচ্ছে 1.5 × 10⁻11 তার কিউব /gt², জি এর মান তো আমরা জানি 6.673 × 10⁻11, আর গুণ হচ্ছে t²। টি এর মান বললাম তো 365 দিন। পৃথিবী সূর্যের চারপাশে একবার আবর্তন করতে আসতে যে সময় লাগে সেটা হচ্ছে 365 দিন, এটাকে এসে এককে নিতে হবে। তাহলে একদিনে হচ্ছে 24 ঘন্টা, আর 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে এর বর্গ। এবার তুমি এখান থেকে হিসাব নিকাশ করে দেখবা সূর্যের ভর আসবে হচ্ছে 2 × 10⁻30 কেজি। এইটা হচ্ছে সূর্যের ভর। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা সূর্যের ভরটা বের করে ফেলতে পারি। তো কেউ চাইলে আমি বলতেছি যে এই সূত্রটা তুমি মুখস্থ রাখতে পারো, আর যদি চাও যে না সূত্র মুখস্থ রাখবা না, এইভাবেই নিয়ে আসবা, তো তুমি করতে পারো। তো আমার মনে হয় মানে সূত্রটা মুখস্থ রাখাটাই বেটার। ক্লিয়ার? এইভাবে মানে খুব সহজে সূর্যের ভরটা বের করা গেছে। এখন এখানে দেখো একটা কথা একটু বলে রাখি, এইটা না আসলে কেপলারের সূত্রের প্রমাণ। অলরেডি কিন্তু আমরা কেপলারের সূত্রের প্রমাণটা করে ফেলছি। মানে কেপলারের সূত্রটা কি ছিল? যে t² সমানুপাতিক r³, এটা ছিল হচ্ছে সূত্র। তাহলে এখান থেকে দেখো সেই জিনিসটা আসে, এই যে ms এটা হচ্ছে ধ্রুবক, সূর্যের ভর ধ্রুবক, g ধ্রুবক, 4π² ধ্রুবক। তাহলে এই যে t²টাকে আমি এই পাশে নিয়ে আসি, দেখো এই যে t²টাকে এই পাশে আমি নিয়ে আসলাম, তাহলে ও পাশে গেল হচ্ছে 4π² GMS। দেখো এই পার্টটা হচ্ছে ধ্রুবক আর এখানে থাকতেছে r³। তাহলে এই পার্টটা হচ্ছে ধ্রুবক, তাহলে t² সমানুপাতিক r³। দেখো এই যে কেপলারের সূত্র কিন্তু এখান থেকে প্রমাণ করা যায়। তো আমরা সূর্যের ভরটা নির্ণয় করে ফেললাম। এটা কিন্তু খুবই সুন্দর একটা ম্যাথ, আসার মতো আর কি, অনেকবার আসছেও আর কি। এই প্রবলেমটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের দুইটা কৌণিক বিন্দুতে দুইটা ভর স্থাপন করা আছে।
আমাদের বের করতে হবে বিপরীত কৌণিক বিন্দুতে মহাকর্ষ প্রাবল্য এবং বিভব কত। তাহলে আগে একটু প্রশ্নটা লিখে নিই। 2 মিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের দুইটি কৌণিক বিন্দুতে যথাক্রমে 2 কেজি ও 2 কেজি ভর স্থাপন করা আছে বিপরীত কৌণিক বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য, এখানে প্রাবল্য বলতে আমি মহাকর্ষীয় প্রাবল্য বোঝাচ্ছি, সংক্ষেপ লিখলাম, প্রাবল্য ও বিভব নির্ণয় করো। এই টাইপের ম্যাথ কিন্তু আমরা চিত্রিত করে আসছি। এরকম একটা সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের দুইটা কৌণিক বিন্দু, তো ধরো এই একটা কৌণিক বিন্দু আর এই একটা কৌণিক বিন্দু, এই দুইটা কৌণিক বিন্দুতে 2 কেজি করে ভর স্থাপন করে রাখছি আমি। এখন বিপরীত যে কৌণিক বিন্দুটা, এই যে এই কৌণিক বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য এবং মহাকর্ষীয় বিভব বের করতে হবে। প্রথমে আসো আমরা প্রাবল্যের হিসাব করব। প্রাবল্য কি রাশি? ভেক্টর রাশি, তাহলে এই ক্যালকুলেশন হয় হচ্ছে ভেক্টর নিয়মে। এখন যে বিন্দুতে আমাদের প্রাবল্য বের করতে বলবে সেই বিন্দুতে আমরা 1 কেজি একটা ভর রাখছি, এরকম ধরে নিব। তাহলে 1 কেজি ভরের উপরে যে আকর্ষণ বলটা সেটাই তো প্রাবল্য। তাহলে এবার দেখো তো এই ভর বস্তুটা আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? ভরের ক্ষেত্রে সর্বদা আকর্ষণ, তাহলে আকর্ষণ করবে। কোন দিকে আকর্ষণ করবে? এই দিকে আকর্ষণ করবে। তাহলে এর জন্য এই বিন্দুতে প্রাবল্যের ডিরেকশন হবে এই দিকে, এটাকে আমরা বললাম এটা হচ্ছে E1। এর জন্য এই বিন্দুতে প্রাবল্যের ডিরেকশনটা হবে হচ্ছে এই দিকে, এই প্রাবল্যটাকে আমরা বললাম হচ্ছে E2। এখন এই বিন্দুতে যে প্রাবল্যটা সেটা হবে E1 এবং E2 এর লব্ধি, আমাদের লব্ধি প্রাবল্যটা বের করতে হবে। তাহলে আগে আমরা E1 বের করি, তারপরে E2 বের করি, তারপরে এই দুইটার লব্ধির সূত্র দিয়ে লব্ধি বের করে ফেলবো। এখন E1 ইকুয়াল টু কি হবে? E1 ইকুয়াল টু সূত্র কি আমরা জানি, প্রাবল্যের সূত্র GM ডিভাইডেড বাই হচ্ছে R²। এখন এই যে সমবাহু ত্রিভুজটা তার বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে 2 মিটার, তাহলে এই ভর থেকে ওই বিন্দুর যে দূরত্বটা সেটা হচ্ছে 2 মিটার, তাহলে R এর মান হবে হচ্ছে 2। তাহলে দেখো যে G বসাইলাম, G এর মানটা অনেকে করে কি G এর মানটা লিখে দেয় এখানে, G এর মানটা আপাতত লেখার দরকার নেই, দেখো হিসাবটা সহজ হবে। G এর মান আমরা G হিসেবেই বসাই দিব। এবার হচ্ছে M এর মান কত কেজি? 2 কেজি, তাহলে এখানে হচ্ছে 2G ডিভাইডেড বাই R² মানে 2A², তাহলে G ডিভাইডেড বাই 2 এত নিউটন পার কুলম। তো কথা হচ্ছে এখানে নিউটন পার কুলম হবে না, এখানে হবে নিউটন পার কেজি। নিউটন পার কুলম হয়তো হচ্ছে তড়িৎ প্রাবল্য বলতে, এখানে হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য, তাহলে হবে নিউটন পার কেজি। এটা হচ্ছে E1। ঠিক একইভাবে আমরা E2 এর মানটা বের করব। E2 এর মানও হবে দেখো যে GM ডিভাইডেড বাই R², একই জিনিস হবে, কারণ এই ভরটা হচ্ছে 2 কেজি, 2 কেজির জন্য এই বিন্দুতে প্রাবল্য। তাহলে মান বসাও 2G ডিভাইডেড বাই হচ্ছে 2A², তাহলে এখান থেকে আমরা পাবো G ডিভাইডেড বাই 2। তাহলে এই প্রাবল্যটা E1 এবং E2 এই দুইটা প্রাবল্য আমরা পেয়ে গেলাম। এবার এদের লব্ধিটা আমাদের বের করতে হবে। তাহলে এদের লব্ধি কাজ করবে হচ্ছে এই বরাবর, তাহলে লব্ধির সূত্র দিয়ে আমরা লব্ধিটা বের করব। এই লব্ধি প্রাবল্যকে ধরলাম এটা হচ্ছে E, তাহলে E ইকুয়াল টু হবে √ওভার E1² প্লাস E2² প্লাস 2E1 E2 cos আলফা, তাদের মধ্যবর্তী কোণ এই যে এই কোণটা। দেখো একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত? এই যে অন্তস্থ কোণটা কত? 60 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আলফার মান কত পাইছি? 60 ডিগ্রি। এবার মানগুলো বসাই দিই। রুট E1 হচ্ছে G ডিভাইডেড বাই 2 তার বর্গ, E2 G ডিভাইডেড বাই 2 তার বর্গ, 2G ডিভাইডেড বাই 2 G ডিভাইডেড বাই 2 cos আলফা মানে cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মানে হাফ, এখানে 2, তাহলে 2 আর এই হাফ কাটাকাটি, তাহলে এখানে থাকতেছে G² ডিভাইডেড বাই 4, G² ডিভাইডেড বাই 4, এখানেও দেখো G² ডিভাইডেড বাই 4, তাহলে 3G² ডিভাইডেড বাই 4, তাহলে তার রুট করলে হবে √3 ডিভাইডেড বাই 2 ইন্টু G। এটাই হচ্ছে ওই বিন্দুতে লব্ধি প্রাবল্য। তাহলে লব্ধি প্রাবল্যের মান হচ্ছে এইটা। তুমি এভাবে অ্যান্সারটা লিখে দিতে পারো। আর কারো যদি মনে হয় যে না G এর মানটা তুমি বসায় হিসাব করে মানটা বের করবা, প্রাবল্যের মানটা বের করবা, তাও তুমি চাইলে করতে পারো। তা এইভাবে আসলে লিখলে ভালো দেখায়, এই যে G সহ এইভাবে লিখলে ভালো দেখায়, এইভাবে তুমি উত্তর লিখলে কাটবে না। এবার কথা হচ্ছে কি, প্রাবল্য যেহেতু ভেক্টর রাশি তার মানের পাশাপাশি তার দিকও আছে, তাহলে অবভিয়াসলি আমাদের দিকটাও বের করতে হবে। এখন দিকটা কোন দিকে হবে? তাহলে দিকটা হচ্ছে আমরা E1 বা E2 যে কোনো একটার সাথে দিক ধরে থেটাটা বের করি। এখন দেখো এই থেটাটা আসলে বের করার দরকারও পড়ে না, তুমি চাইলে সূত্র দিয়ে বের করতে পারো, কিন্তু যেহেতু E1 এবং E2 এর মান সমান আর এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে লব্ধি হচ্ছে এই কোণটাকে অন্তর্দ্বিখণ্ডিত করে। তাহলে কোণটা ছিল হচ্ছে 60 ডিগ্রি, তাহলে দ্বিখণ্ডিত করলে এই যে কোণটা, এই কোণটা হবে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে লব্ধি E1 বা E2 যে কোনোটার সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করতে পারে, সেটা তুমি লব্ধি সূত্র দিয়ে বের করলে করতে পারো। তা ওইটা আমি আর আলাদা করে বের করে দিচ্ছি না। এবার দেখো আমাদের বলছিল বিভব বের করো, বিভব। তো দেখো বিভব কি রাশি?
বিভব হচ্ছে স্কেলার রাশি, তাহলে বিভবের ক্যালকুলেশন হবে হচ্ছে স্কেলার নিয়মে। বিভবের ক্ষেত্রে কিন্তু আর এত লব্ধি টব্ধি বের করা লাগবে না। তাহলে এই বিন্দুতে এর জন্য একটা বিভব, এর জন্য একটা বিভব, এই দুইটা বিভবের যোগফল জাস্ট স্কেলার সাম। তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে v1 প্লাস v2। এর জন্য বিভবটাকে বললাম v1 আর এর জন্য বিভবটাকে বললাম v2। তাহলে আমরা বিভবের ক্যালকুলেশন করি। বিভবের সূত্র কি ছিল? মাইনাস gm ডিভাইডেড বাই r। তাহলে এখানে হবে মাইনাস gm1 ডিভাইডেড বাই r1 মাইনাস gm2 ডিভাইডেড বাই হচ্ছে r2। তো দেখো r এর মান তো সেম, এই যে 2 2 সেম। তাহলে মানগুলো আমরা বসাই দিয়ে হিসাব করি। তাহলে মাইনাস g2 ডিভাইডেড বাই 2 মাইনাস g2 ডিভাইডেড বাই 2। তাহলে 2 2 2 2 কাটাকাটি যাচ্ছে, মাইনাস g মানে মাইনাস 2g। তাহলে এইটা হচ্ছে বিভবের মানটা। তো বিভবের মানটা বের করে ফেলছে। আর বিভবের একক কি হবে? বিভবের একক হচ্ছে দেখো যে কাজ, কৃত কাজ পার ভরে, তাহলে পার ইউনিট ভরের জন্য কৃত কাজ, তাহলে জুল পার হবে হচ্ছে কেজি। তো এইটা হচ্ছে বিভব। তো এইভাবে আমরা বিভব এবং প্রাবল্যের হিসাব করব। তো এই টাইপের দেখো স্থির তড়িতের ক্ষেত্রে কিন্তু অনেক ম্যাথ করাইছিলাম, অনেক টাইপের ম্যাথ করাইছিলাম, বর্গ দিয়ে, পঞ্চভুজ দিয়ে, ষষ্ঠভুজ দিয়ে, ঘনক দিয়েও করাইছিলাম। তো এই জিনিসগুলো কিন্তু আমরা ভরের ক্ষেত্রেও করতে পারি। তা আমি এই জিনিসগুলো আলাদা করে ভরের ক্ষেত্রে করাবো না, জাস্ট একটা ম্যাথ করে দিলাম। তাহলে ওই টাইপের ম্যাথগুলো আসলে কিভাবে করতে হবে এই জিনিসটা আশা করি তুমি পারবা, যেহেতু স্থির তড়িৎ আমি করাইছি। এবারে প্রবলেমটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলতেছে, মানে দেখাও যে এই টাইপের একটা প্রবলেম। তো 12 নম্বরটা লিখি, দেখাও যে বা প্রমাণ করো যে পৃথিবীকে পরিভ্রমণরত কোন কৃত্রিম উপগ্রহের বেগ 42% বৃদ্ধি করলে তা আর পৃথিবীকে প্রদক্ষিণ করবে না। তো পৃথিবীকে প্রদক্ষিণ করবে না তো কোথায় যাবে? মহাশূন্যে বিলীন হয়ে যাবে, অর্থাৎ পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের মধ্যে আর থাকবে না। তার মানে সে এই বেগটা যদি আমি 42% বৃদ্ধি করি, তার মানে ওই কৃত্রিম উপগ্রহটা সে মুক্তিবেগ অর্জন করবে। এই জিনিসটা আসলে আমাদের দেখাইতে বলতেছে। তাহলে আমরা একটু চিত্র আঁকি। দেখো এইটা হচ্ছে পৃথিবী, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় এখানে একটা কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে প্রদক্ষিণ করতেছে। তো এই কৃত্রিম উপগ্রহের যে বেগটা, সেই বেগটা হচ্ছে √gm ডিভাইডেড বাই r প্লাস s। গত ক্লাসে কিন্তু আমরা কৃত্রিম উপগ্রহের সূত্র দেখছিলাম যে কৃত্রিম উপগ্রহ একটা নির্দিষ্ট উচ্চতায় কৃত্রিম উপগ্রহের বেগের সূত্র হয় হচ্ছে এইটা। এবার দেখো আমরা যদি মুক্তিবেগের সূত্র দেখি, মুক্তিবেগ VE, এটার সূত্র কি ছিল? ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে যদি একটা বেগ দিয়ে নিক্ষেপ করতাম, অর্থাৎ মুক্তিবেগ দিয়ে নিক্ষেপ করতাম, তাহলে ভূপৃষ্ঠের জন্য মুক্তিবেগের সূত্র ছিল 2gm ডিভাইডেড বাই হচ্ছে r। এটা ছিল ভূপৃষ্ঠের জন্য। এখন কৃত্রিম উপগ্রহটা কি ভূপৃষ্ঠে আছে? না, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় আছে। তাহলে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় থাকলে সেই পয়েন্টে মুক্তিবেগের সূত্র কি? সেই পয়েন্টে মুক্তিবেগের সূত্র হবে 2gm ডিভাইডেড বাই r এর পরিবর্তে হবে জাস্ট r প্লাস h। তাহলে এইখান থেকে, অর্থাৎ এই যে কৃত্রিম উপগ্রহটা যে উচ্চতায় আছে ওইখান থেকে যদি কোনো বস্তুকে আমি নিক্ষেপ করে মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে পাঠাইতে হয়, তাহলে সেই ক্ষেত্রে মুক্তিবেগের সূত্রটা হবে, বা সেই বেগের সূত্রটা হবে হচ্ছে এইটা। তাহলে এইটা হচ্ছে মুক্তিবেগের সূত্র। এখন তুমি দেখো তো এই যে কৃত্রিম উপগ্রহটা, এটা কি মুক্তিবেগে আছে ওখানে? না। তুমি দেখো যে বেগে আছে সেটা হচ্ছে √gm ডিভাইডেড বাই r প্লাস h, আর মুক্তিবেগ ওই পয়েন্টে মুক্তিবেগ হচ্ছে √2gm ডিভাইডেড বাই r প্লাস h। তো দেখো এটা কিন্তু বেশি, এটা কিন্তু বেশি, এটা হচ্ছে শুধু √gm ডিভাইডেড বাই r প্লাস h, আর এটা হচ্ছে √2gm ডিভাইডেড বাই r প্লাস h, মানে ওর চেয়ে √2 গুণ বেশি। তাহলে এবার আমরা একটা কাজ করি, VE ডিভাইডেড বাই V, তার মানে এই পয়েন্টের মুক্তিবেগ তাকে কৃত্রিম উপগ্রহের বেগটা দিয়ে ভাগ দিব। তাহলে ভাগ দিলে ব্যাপারটা কি হবে? VE হচ্ছে এটা, তাহলে √2gm ডিভাইডেড বাই r প্লাস h, তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে গেলে দেখো যে উপরে চলে গেল হচ্ছে r প্লাস h, একবারে লিখলাম কিন্তু আমি লাইন গ্যাপ দিছি, আর নিচে হবে হচ্ছে gm। তাহলে দেখো এই যে gm কাটাকাটি, r প্লাস h কাটাকাটি, তাহলে থাকলো কি? VE ডিভাইডেড বাই V, এটা ইকুয়াল টু হচ্ছে √2। দেখো এখান থেকে দেখেই বোঝা যায় এইটার চেয়ে এইটা হচ্ছে √2 গুণ বেশি, ঠিক আছে? এটা হচ্ছে √2 গুণ বেশি, মুক্তিবেগটা হচ্ছে √2 গুণ বেশি। তাহলে অতএব VE এটা ইকুয়াল টু হচ্ছে √2, VE ইকুয়াল টু √2 ইন্টু V। √2 মানে হচ্ছে 1.414, এটা। তাহলে 1.414 ইন্টু V, তার মানে মুক্তিবেগ হইতে হবে বর্তমানে যে বেগ আছে তার 1.414, অর্থাৎ √2 গুণ, এটা হইতে হবে। এখন এইটা হইতে গেলে আমি কত পার্সেন্ট বৃদ্ধি করি দেখি তো। দেখো এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি কিনা, 1.414 আছে, তাহলে এটাকে আমি এইভাবে লিখি V প্লাস 0.414 V। দেখো V প্লাস 0.414 V, তার মানে V হচ্ছে ওই বেগটা, তার সাথে এতটুকু যোগ হয়েছে, এই যে এতটুকু যোগ হয়ে মুক্তিবেগটা হয়েছে। তাহলে কতটুকু যোগ হয়েছে? এই যে V এর এতটুকু, এই যে এত গুণ, তো
তো এইটাকে আমি একটু পার্সেন্টেজে কনভার্ট করি, তো তাহলে পার্সেন্টেজে কনভার্ট করলে দেখো তো ভি প্লাস এটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে এটা হচ্ছে 41.4% অফ ভি। তাহলে কতটুকু আমার বৃদ্ধি করতে হবে যদি মুক্তিবেগ পাইতে হয়, মানে এই পয়েন্ট থেকে যদি পৃথিবীকে প্রদক্ষিণ করবে না, মানে পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে চলে যাইতে হয়, তাহলে বেগকে কত গুণ বৃদ্ধি করতে হবে? যা ছিল তার এত গুণ বৃদ্ধি করতে হবে। এই যে যা ছিল তার এত গুণ বৃদ্ধি করতে হবে। তো এত গুণ মানে 41.4%, তার মানে আসলে প্রায় 40%। তো ওটাই আমাদের দেখাইতে বলতেছে যে এটা সমান সমান আমরা এইভাবে লিখতে পারি যে ভি প্লাস এখানে এই যে 41.4 এর পরিবর্তে আমরা লিখতে পারি 42% অফ ভি। তো এটা আমাদের দেখাইতে বলতেছে যে 42% বৃদ্ধি করলে তার পৃথিবীকে প্রদক্ষিণ করবে না, তার মানে পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে চলে যাবে। বুঝতে পারছি ব্যাপারটা? খুবই সুন্দর একটা ম্যাথ, কিন্তু এটা কিন্তু আসার মতো। আর এমসিকিউতে আসতে পারে কোথায়? এমসিকিউতে আসতে পারে যে একটা কৃত্রিম উপগ্রহের বেগ কত গুণ করলে বা কত পার্সেন্ট বৃদ্ধি করলে, এটাও আসতে পারে এমসিকিউতে। কৃত্রিম উপগ্রহের বেগ কত গুণ করলে, তো কত গুণ চাইলে তুমি বলে দিবা হচ্ছে √2 গুণ করলে। দেখো যে √2 গুণ করলে, এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। আর কত পার্সেন্ট যদি চাই তাহলে এটা থাকলে তো ভালো, আর এটা যদি না থাকে তো দেখবা ওইখানে আসলে 42%ই থাকবে, কারণ এটা হচ্ছে যে পয়েন্টের পর আরো কিছু সংখ্যা ছিল ওইগুলো তো বাদ দিয়ে রাখা হয়েছে, তো আলটিমেটলি এটাকে 42%ই করে দেওয়া হয়েছে। তো খুবই সুন্দর একটা ম্যাথ, এটা কিন্তু করবা। এবারে প্রবলেমটা বেশ গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। এই প্রবলেমটা হচ্ছে বুয়েটে আসা। এখন প্রশ্নটা আমি লিখে রাখছি, দেখো প্রশ্নটা কি বলতেছে একটু পড়ে দিই। একটি 20 কেজি ভরের কৃত্রিম উপগ্রহ, এই কৃত্রিম উপগ্রহটা একটা অজানা গ্রহের চারপাশে আবর্তিত হচ্ছে। তো যে কক্ষপথে আবর্তিত হচ্ছে সেই কক্ষপথের ব্যাসার্ধটা আমাদের বলে দেওয়া আছে। ব্যাসার্ধটা হচ্ছে 8 × 10⁶ মিটার। এটা কিন্তু কক্ষপথের ব্যাসার্ধটা। এবং এখানে আমাদের একটা ডাটা দেওয়া আছে, ওই কক্ষপথে যখন আবর্তিত হচ্ছে তখন তার পর্যায়কাল, আবর্তনকাল সেটা হচ্ছে 2.4 আওয়ার। আর একটা কথা বলা আছে সেটা হচ্ছে ওই গ্রহ, মানে যে অজানা গ্রহটা, যে গ্রহকে আবর্তন করে আর কি কৃত্রিম উপগ্রহটা আবর্তিত হচ্ছে, তো সেই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ এটা হচ্ছে 8 মিটার/সেকেন্ড²। এখন আমাদের বের করতে হবে, এই ডাটাগুলোর উপর ভিত্তি করে বের করতে হবে এই যে অজানা গ্রহটা, সেই অজানা গ্রহটার ব্যাসার্ধ কত। তাহলে আমাদের কয়টা ডাটা দেওয়া আছে? 4টা ডাটা। কৃত্রিম উপগ্রহের ভর দেওয়া আছে, কৃত্রিম উপগ্রহটা যে কক্ষপথে আবর্তিত হচ্ছে সেই কক্ষপথের ব্যাসার্ধ বলে দেওয়া আছে, এবং আবর্তনকাল, পর্যায়কাল, কৃত্রিম উপগ্রহের পর্যায়কালটা এটা বলে দেওয়া আছে, এবং ওই যে গ্রহটা, অজানা গ্রহটা, তার পৃষ্ঠে, এই কথাটা কিন্তু খেয়াল করবা, কোথাকার অভিকর্ষ ত্বরণের মান বলে দেওয়া আছে? পৃষ্ঠে, ওই অজানা গ্রহের পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানটা আমাদের বলে দেওয়া আছে। বের করতে হবে ওই গ্রহটার ব্যাসার্ধ। তাহলে আমরা একটু চিত্র আঁকি, দেখো এইটা হচ্ছে অজানা গ্রহটা, তার ব্যাসার্ধ এটা হচ্ছে আর, আর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় এখানে একটা কৃত্রিম উপগ্রহ আছে, এই কৃত্রিম উপগ্রহটা আবর্তিত হচ্ছে। এর ভরের মান বলে দেওয়া আছে, এই এম, ছোট হাতের এম, এটা হচ্ছে 20 কেজি। আর এই যে গ্রহটা, অজানা গ্রহটা, তার ভর হচ্ছে বড় হাতের এম। এখন আমরা কোন সূত্র দিয়ে এই অজানা গ্রহটার ব্যাসার্ধটা বের করতে পারি? কোন সূত্র দিয়ে? তোমাদের কাছে এই সূত্রটাই প্রথমে মনে হবে, যে এই সূত্রটাই আমরা খাটাই, সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের উচ্চতা, ভূপৃষ্ঠ থেকে উচ্চতার যে সূত্রটা, is equal to gmt² ডিভাইডেড বাই 4π² টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3 মাইনাস হচ্ছে আর। তো দেখো ব্যাপারটা খেয়াল করো, বের করতে হবে আর এর মানটা। এই যে অজানা গ্রহটা, এই অজানা গ্রহের ব্যাসার্ধটা, এটা আমাদের বের করতে হবে। তাহলে এই সূত্র আছে, এখানে আর আছে। তাহলে আর এর মানটা আমরা বের করতে পারবো যখন এইচ এর মানটা আমরা জানি। এখন এইচ এর পরিচয়টা কি ছিল? এইচ এর পরিচয়টা ছিল হচ্ছে ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা। এইটা কি আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে? এইটা কিন্তু আমাদের প্রশ্নে বলে দেওয়া নেই। আমাদের প্রশ্নে যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে গ্রহটা, এই গ্রহ মানে এই গ্রহকে কেন্দ্র করে কৃত্রিম উপগ্রহটা যে কক্ষপথে আবর্তিত হচ্ছে সেই কক্ষপথের ব্যাসার্ধ 8 × 10⁶ মিটার। তাহলে এই কৃত্রিম উপগ্রহটা যে বৃত্তাকার কক্ষপথে আবর্তিত হচ্ছে সেই কক্ষপথের ব্যাসার্ধ কিন্তু আর প্লাস এইচ, এই টোটালটা, এটার মানে আমাদের বলে দেওয়া আছে এটাই হচ্ছে 8 × 10⁶ মিটার। তাহলে আমাদের আসলে আর প্লাস এইচ এর মানটা দেওয়া আছে, এইচ এর মানটা কিন্তু আমাদের দেওয়া নাই। তাহলে এখানে আমরা এইচ এর মানটা তো আর বসাইতে পারতেছি না, এইচ তো আর জানি না। আর একটা জিনিস খেয়াল করো, এই তো একটা সমস্যা। আর একটা জিনিস খেয়াল করো, এখানে ছিল যে জিএম, এই এম এর পরিচয়টা হচ্ছে যে গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে সেই গ্রহের ভর। তো এই গ্রহের ভর কি দেওয়া আছে? না, যে ভরটা দেওয়া আছে সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের ভর। এটা তোমাকে কনফিউজড করে দেওয়ার জন্য দেওয়া আছে। অনেকে করে কি, সূত্র মুখস্থ করে ম্যাথ করার চেষ্টা করে, তো সূত্র একটা পাইছি, যা যা ডাটা দেওয়া আছে ধাম করে বসায় দেয়। তো এখানে দেখাই যে এটা হচ্ছে ভর লাগবে, তাহলে এই যে ভর একটা দেওয়া আছে, টেনে এনে ভর এখানে বসায় দেয়। এই কাজ করলে কিন্তু হবে না। এই যে ভরটা, এই ভরটা হচ্ছে এই গ্রহটার ভর, আর এই যে ভরটা দেওয়া আছে এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের ভর। তাহলে আমরা কিন্তু এই সূত্রটা দিয়ে আপাতত করতে পারতেছি না, এই যে দুইটা জায়গায় দুইটা ঝামেলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, এই আরটাকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে হবে হচ্ছে আর প্লাস এইচ, যে মানটা আমাদের দেওয়া আছে। তাহলে আরটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, এই পাশে নিয়ে আসলে হলো হচ্ছে আর প্লাস এইচ, এই মানটাই আমাদের দেওয়া আছে। এখন কথা হচ্ছে কি, এই মানটা তো আমাদের দেওয়া আছে, এই মানটা তো আমাদের দেওয়া আছে, তো আমাদের বের করতে হবে কি আর এর মানটা। তাহলে এই মানটাই যদি আমরা বসাই দিই, যে আর প্লাস এইচ এর মান যদি এটা বসাই দিই, তো আর এর মানটা আমরা বের করবো কিভাবে? দেখো এই যে এখানে বলছিলাম যে ঝামেলা তৈরি করতেছে জিএম, তো এই জিএম এর পরিবর্তে আমরা এখানে GR² লিখতে পারি, ছোট হাতের জি
আর স্কোয়ার লিখতে পারি। এইখান থেকে আমরা এই যে ব্যাসার্ধের মানটা বের করতে পারি। আমি তোমাদের একটা কথা বলছিলাম যে মাথায় রাখবা সর্বদাই যে এই অধ্যায়ের যে কোনো জায়গায় ম্যাথ করতে গেলে এই জিনিসটা আমাদের লাগতে পারে, সেটা হচ্ছে জি ইকুয়াল টু জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তুমি যেখানেই দেখবা জিএম আছে সেখানেই তুমি চোখ বন্ধ করে জি আর স্কোয়ার বসা দিতে পারো। তাহলে এখানে দেখো এই কাজটা আমরা করতে পারি যে জিএম এর পরিবর্তে জি আর স্কোয়ার লিখতে পারি। এই যে জিএম এর পরিবর্তে জি আর স্কোয়ার লিখলাম। তাহলে এবার দেখো সূত্রটা এইভাবে আমরা লিখতে পারি যে আর প্লাস এইচ তার কিউব ইকুয়াল টু জি আর স্কোয়ার, ছোটো হাতের জি হবে, ছোটো হাতের জি আর স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 4 পাই স্কোয়ার। এখানে টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3 ছিল, তো এই পাশে আমরা কিউব করে দিছি। এইখান থেকে এবার আমাদের বের করতে হবে হচ্ছে এই আর এর মানটা। দেখো এবার আমরা সব কিছুর মান জানি। আর প্লাস এইচ, এই যে কৃত্রিম প্রবাহটা যে কক্ষপথে আবর্তিত হচ্ছে সেই কক্ষপথের ব্যাসার্ধ আমাদের বলে দিছে, এটা হচ্ছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এর কিউব। জি এর মান এই যে জিটা, এই জিটা হচ্ছে ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। দেখো যে পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, তো এই মানটা আমাদের বলে দিছে, এই মানটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে জি এর মানটা আমরা বসাই দিলাম, এটা হচ্ছে 8 আর স্কোয়ার। আর এর মানটাই আমাদের বের করতে হবে। টি হচ্ছে আবর্তনকাল বা পর্যায়কাল, সেটা দেওয়া আছে 2.4 আওয়ার। তাহলে এটাকে আমরা এসে এককে কনভার্ট করলে 2.4 ইন্টু 3600 এর বর্গ ডিভাইডেড বাই হচ্ছে 4 পাই স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি হিসাব নিকাশ করবা, হিসাব নিকাশ করে তুমি এখানে ব্যাসার্ধের মানটা পাবা। তো ব্যাসার্ধের মানটা তুমি একটু হিসাব করে দেখবা, এই মানটা আসবে 5.81 গুণ 10 টু দি পাওয়ার 6 মিটার। এইটা হবে হচ্ছে ব্যাসার্ধের মানটা। তাহলে এইভাবে আমরা এই যে অজানা গ্রহটা, এই অজানা গ্রহটার ব্যাসার্ধটা বের করে ফেলে দিতে পারি। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, কিন্তু ঝামেলা লাগে ওই যে কোন সূত্রটা খাটাবো এটা ধরা। মানে একটা ম্যাথ তোমার সলভ করতে হবে, মানে তুমি একটা ম্যাথে পার সময় পাবা হচ্ছে 3 মিনিট করে, তো 3 মিনিটের মধ্যে তোমার এটা সলভ করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে কোন সূত্রটা খাটাবো, সূত্রটা কিভাবে খাটাবো, এইটা কিন্তু মানে বোঝাটা ধরাটাই হচ্ছে সময়ের ব্যাপার। এই সময়ের মধ্যে তুমি যদি এই কাজটা করতে পারো, দেন বাদ বাকি কাজ হচ্ছে হিসাব, ক্যালকুলেশন, ওটা তুমি ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারবা। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা। এই অধ্যায়ের ক্ষেত্রে যেখানে দেখবো জিএম, আচ্ছা জিএম বসাইতে পারতেছি না, তাহলে কোনোভাবে আমরা জি আর স্কোয়ার বসাইতে পারলে এই কাজটা করবো, যে ওই জিনিসটা বসাই দেবো, বসা দিয়ে দেখবো যে ম্যাথটা খুব সহজভাবেই হয়ে গেছে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবো। কিন্তু এবার আমরা বেশ আরও একটা গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করবো। এই প্রবলেমটা বলতেছে যে ভূপৃষ্ঠ থেকে একটি বস্তুকে, ভূপৃষ্ঠ থেকে একটি বস্তুকে 5 কিলোমিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলো, খাড়া উপরে নিক্ষেপ করা হলো। আমাদের প্রশ্ন করছে বস্তুটি ভূপৃষ্ঠে ফিরবার আগ মুহূর্তে সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে, কত উচ্চতায় পৌঁছাবে, এটা হচ্ছে প্রশ্ন। তো একটু নিজেরা সলভ করে ট্রাই করো তো। একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, তো যে বেগ দিয়ে নিক্ষেপ করা হয়েছে সেই বেগের মানটা আমাদের বলে দিচ্ছে, এটা হচ্ছে 5 কিলোমিটার পার সেকেন্ড। এখন প্রশ্ন করছে বস্তুটি ফিরবার আগ মুহূর্তে, মানে খাড়া উপর দিকে নিক্ষেপ করছে, একটু পর তো ভূপৃষ্ঠের দিকে আবার ফিরবে, তো ফেরার আগ মুহূর্তে সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে, মানে ভূপৃষ্ঠ থেকে তার উচ্চতা কত, এটা আমাদের বের করতে হবে। তো এটা তো খুবই সহজ ম্যাথ। এই টাইপের ম্যাথ আমরা গতিবিদ্যায় করছি না। একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে খাড়া উপরের দিকে মনে করো যে ইউ বেগ দিয়ে নিক্ষেপ করা হলো, তাহলে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে, এই যে সর্বোচ্চ উচ্চতা এইচ ম্যাক্স, এটা বের করার সূত্র হচ্ছে ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে এখানে আমাদের এই যে বেগের মানটা দেওয়া আছে, ইউ এর মানটা হচ্ছে 5 কিলোমিটার পার সেকেন্ড, তার মানে 5000 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমরা ইউ এর মানটা বসাই দিই, এটা হচ্ছে 5000 এর বর্গ ডিভাইডেড বাই 2, জি এর মান হচ্ছে 9.8। এই যে হিসাব করে এখান থেকে সর্বোচ্চ উচ্চতা বের করে ফেলবা। খুবই সহজ একটা ম্যাথ, বাট এইভাবে করলে হবে না, এটা হচ্ছে ভুল। কেন এটা হচ্ছে ভুল? কারণ দেখো এইভাবে করলে হতো যদি বেগের মানটা কম থাকতো। বেগের মানের দিকে একটু তাকাও তো, বেগের মানটা হচ্ছে 5 কিলোমিটার পার সেকেন্ড, সেকেন্ডে 5000 মিটার, এই বেগটা যেমন তেমন বেগ না। এই ম্যাথটা আমরা এইভাবে করতে পারতাম, বেগের মানটা যদি মনে করো যে 5 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, 50 মিটার পার সেকেন্ড বা অ্যাটলিস্ট 500 মিটার পার সেকেন্ড হতো, তাও এইভাবে করা যেত। কিন্তু বেগের মানটা হচ্ছে 5000 মিটার পার সেকেন্ড, মানে 5 কিলোমিটার পার সেকেন্ড। এই ক্ষেত্রে কিন্তু এইভাবে আমরা করতে পারবো না। কারণটা কি? কারণ দেখো সেকেন্ডে 5000 মিটার উপরে চলে যাবে, তখন কিন্তু এই যে জি এর মানটা 9.8 থাকবে না, জি ভ্যারি করবে। তো এই কারণে এই সূত্র খাটাই করা যাবে না। তাহলে এটা আসলে যে মহাকর্ষ অধ্যায়ের কনসেপ্ট দিয়ে চিন্তা করতে হবে, যে গতিবিদ্যা অধ্যায়ের কনসেপ্ট দিয়ে এভাবে এত সহজভাবে চিন্তা করা যাবে না। তাহলে এই যে এইভাবে যদি কেউ করে তাহলে সে কিন্তু ভুল করবে। তাহলে প্রবলেমটা কোথায় বোঝা গেছে? যে বেগের মানটা অনেক বেশি, বেগের মানটা অনেক বেশি, এই বেগে যদি কোনো বস্তুকে নিক্ষেপ করা হয়, মানে দেখো 5 কিলোমিটার পার সেকেন্ড বেগে, তাহলে 1 সেকেন্ডে 5000 মিটার,
পরবর্তী সেকেন্ডে দেখো ভূপৃষ্ঠ থেকে তার উচ্চতা হয়ে যাবে হচ্ছে 10,000 মিটার। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, এই বেগে নিক্ষেপ করলে বস্তু অনেক উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে অনেক উচ্চতায় পৌঁছাবে। নর্মালি এই সকল বেগে নিক্ষেপ করা হয় হচ্ছে বিভিন্ন রকেটকে, রকেট যখন উৎক্ষেপণ করা হয় তখন নর্মালি এই বেগ দিয়ে নিক্ষেপ করা হয়। আর আমি যদি একটা বলকে উপরের দিকে ছড়ে দিই তাহলে দেখা গেল যে 50 মিটার পার সেকেন্ড বা হাইয়েস্ট 100 মিটার পার সেকেন্ড বেগ দিয়ে নিক্ষেপ করতে পারি। তাহলে এই যে ম্যাথের পার্থক্যটা আমাদের বুঝতে হবে হচ্ছে বেগের মানের দিকে তাকায়। বেগের মান হচ্ছে 5 কিলোমিটার পার সেকেন্ড, অনেক বেশি বেগ। তাহলে এই বেগে নিক্ষেপ করলে জি আর 9.8 থাকবে না, সুতরাং আমরা ওই গতিবিদ্যার সূত্র ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g ওই সূত্র দিয়ে সর্বোচ্চ উচ্চতা বের করতে পারবো না। ঠিক আছে, তাহলে এবার আমরা কথা হচ্ছে কিভাবে করব। তাহলে দেখো এবার আমরা কিভাবে করব, এইটা হচ্ছে পৃথিবী, আর্থ। তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে আমরা একটা বস্তুকে এভাবে নিক্ষেপ করছি, তার বেগের মানটা দেওয়া আছে ইউ, এটা হচ্ছে 5000 মিটার পার সেকেন্ড। সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে, ধরো যে সর্বোচ্চ এই উচ্চতায় পৌঁছাবে, এই যে উচ্চতাটা, এই উচ্চতাটাকে আমরা বললাম এটা হচ্ছে এইচ। আর এই যে পৃথিবীর ব্যাসার্ধ এটা হচ্ছে আর। তাহলে বস্তু দেখো যতই উপরের দিকে যাবে ততই তার বেগটা কমতে থাকবে, কারণ পৃথিবী তাকে নিচের দিকে টানতেছে। তাহলে উপরের দিকে যাবে, বেগ কমতে থাকবে, কমতে 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 এই পয়েন্টে এসে বেগ হবে 0, তারপরে বস্তু আবার নিচের দিকে যাওয়া শুরু করবে। তো এই পয়েন্টের এই যে তার উচ্চতাটা, এটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, ভূপৃষ্ঠের সাপেক্ষে সর্বোচ্চ উচ্চতা, এই ছোট হাতের এইচ এর মানটাই আমাদের বের করতে বলতেছে। এখন একটা জিনিস অনেকে বলতে পারে, আচ্ছা এই বেগে নিক্ষেপ করলে যদি পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে চলে যায়, না যাবে না, কারণ এই বেগের মান হচ্ছে 5 কিলোমিটার পার সেকেন্ড, আর পৃথিবীর জন্য মুক্তি বেগের মান হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে হবে না, কারণ এই মানটা, এই যে বেগের মানটা, এটা হচ্ছে মুক্তি বেগের তুলনায় অনেক কম। তাহলে পৃথিবীর যে মাধ্যাকর্ষণ ক্ষেত্র এর বাইরে যাবে না, একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে আবার কিন্তু ব্যাক করবে, কারণ নির্দিষ্ট উচ্চতা দেওয়ার পর তার বেগটা হয়ে যাবে 0, দেন আবার কিন্তু সে পৃথিবীর দিকে ব্যাক করবে। তাহলে যে পয়েন্টে তার বেগটা 0 হয়ে যাবে, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা, এটাই আমাদের বের করতে হবে, এইচ এর মানটাই আমাদের বের করতে হবে। কিভাবে আমরা বের করতে পারি, আমরা অনেকভাবে বের করতে পারি। কাজ শক্তি উপপাদ্য সূত্রটা খাটায় আমরা বের করতে পারি, আবার শক্তির সংরক্ষণশীলতার কনসেপ্ট ব্যবহার করে আমরা বের করতে পারি। তাহলে আমরা প্রথমে একটু কাজ শক্তি উপপাদ্য খাটাই দেখি, যে কাজ শক্তি উপপাদ্য দিয়ে, কাজ শক্তি উপপাদ্য কি বলে, কৃত কাজ, এটাই হচ্ছে গতিশক্তির পরিবর্তন, গতি শক্তির পরিবর্তন। তাহলে কৃত কাজ, দেখো এই যে বস্তুটা যাচ্ছে, এই হচ্ছে বস্তুটা, এই বস্তুটা উপরের দিকে যাচ্ছে, তাহলে বস্তু সরণ হচ্ছে উপরের দিকে, কিন্তু পৃথিবী তাকে টানতেছে হচ্ছে নিচের দিকে। তাহলে বল, এই বস্তুর উপরে যে বলটা প্রযুক্ত হচ্ছে, মহাকর্ষ বলটা প্রযুক্ত হচ্ছে, সেটা হচ্ছে নিচের দিকে। তাহলে বস্তু যাচ্ছে হচ্ছে উপরের দিকে, খুবই ক্ষুদ্র একটা সরণ আমরা চিন্তা করলাম ডি আর, উপরের দিকে, পৃথিবীটা তাকে টানতেছে হচ্ছে নিচের দিকে। তাহলে ক্ষুদ্র সরণ এবং এফ এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। এখন যেহেতু মহাকর্ষ বল দ্বারা কাজ হচ্ছে, কৃত কাজ কার দ্বারা, মহাকর্ষ বল দ্বারা কাজ হচ্ছে, আর মহাকর্ষ বল হচ্ছে পরিবর্তনশীল বল। আর পরিবর্তনশীল বল দ্বারা যদি কাজ হয়, তাহলে আমাদের কি করতে হয়, ক্ষুদ্র একটা পোর্শন, ক্ষুদ্র একটা সরণের জন্য খুবই ক্ষুদ্র কৃত কাজ বের করতে, তারপরে ওই লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করে টোটাল কৃত কাজ বের করতে হয়। তাহলে আমরা একটা কাজ করি, যে ক্ষুদ্র সরণ ডিআর এর জন্য মহাকর্ষ বল দ্বারা কৃত কাজটা বের করি। তাহলে এফ ডিআর কজ হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে খুবই ক্ষুদ্র কৃত কাজ ডিডব্লিউ। তাহলে টোটাল কৃত কাজ পাওয়ার জন্য একে ইন্টিগ্রেশন করতে হবে কোন লিমিটের মধ্যে, বস্তু কোথায় ছিল, ভূপৃষ্ঠে ছিল, তাহলে সকল দূরত্ব কাউন্ট হবে পৃথিবীর কেন্দ্র থেকে। তাহলে কেন্দ্র থেকে দূরত্ব কত, আর, তারপরে যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাচ্ছে তখন কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে আর প্লাস এইচ। ভালো করে খেয়াল করো লিমিটটা, আর লিমিট হচ্ছে কেন্দ্র থেকে প্রথমে ভূপৃষ্ঠে ছিল, তাহলে আর, তারপরে কেন্দ্র থেকে সর্বোচ্চ উচ্চতায় এই পয়েন্টে, তাহলে আর প্লাস এইচ। তাহলে লিমিটটা হবে আর থেকে আর প্লাস এইচ, এই লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজটা বের করলাম। এটাই হচ্ছে গতিশক্তির পরিবর্তন। তুমি দেখো এখানে বেগ কত হয়ে গেছে 0, তাহলে শেষ গতিশক্তি হাফ এম জিরো স্কোয়ার মাইনাস আদি গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ার, এই যে ইউ, তাহলে হাফ এম ইউ স্কোয়ার, এটা হচ্ছে আদি গতিশক্তি। দেখো এই যে শেষ বেগটা এটা 0 হয়ে গেছে, তাহলে শেষ বেগটা 0 হয়ে গেলে এই যে শেষ গতিশক্তি এটা 0 বিয়োগ আদি গতি, এটা কিন্তু মাইনাস মান আসবে। এবং দেখো এই কৃত কাজটাও মাইনাস, কৃত কাজটা কিভাবে মাইনাস, উপরের দিকে সরণ আর পৃথিবী তাকে টানতেছে হচ্ছে নিচের দিকে। তো এরকম যদি হয় কোনো বস্তু উপরের দিকে যাইতেছে, পৃথিবী তাকে টানতেছে নিচের দিকে, তাহলে তার বেগটা তো কমতেই থাকবে। এবং দেখো এইভাবে আস্তে 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 তার বেগ কমতে কমতে এই পয়েন্টে গিয়ে তার বেগটা হয়েছে 0। তাহলে আমরা কি করলাম, এখানে কাজ শক্তি উপপাদ্যটা অ্যাপ্লাই করলাম, যে কৃত কাজ, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, গতিশক্তির পরিবর্তন। এইবার আসলে এখানে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। এফ ইকুয়াল টু আমরা জানি জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ডি আর কজ 180 ডিগ্রি, তাহলে সামনে একটা মাইনাস, লিমিট হচ্ছে আর থেকে আর প্লাস এইচ, আর এখানে হচ্ছে মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। দেন এখানে যারা যারা ধ্রুবক তারা বাইরে চলে আসবে, তাহলে মাইনাস জি বড় হাতের এম ছোট হাতের এম ধ্রুবক আর টু দি পাওয়ার -2, তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে -1 ডিভাইডেড বাই আর, যার লিমিট হবে লোয়ার লিমিট হচ্ছে আর, আপার লিমিট হচ্ছে আর প্লাস এইচ ইকুয়াল টু মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। এই এম আর এই এম কাটাকাটি, এই মাইনাসটাকে বাইরে বের করে নিয়ে আসলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে জি এম মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এখানে থাকে 1 ডিভাইডেড বাই আর প্লাস এইচ -1 ডিভাইডেড বাই আর ইকুয়াল টু হচ্ছে মাইনাস হাফ ইউ স্কোয়ার।
এবার দেখো এখানে একটা মাইনাস আছে, তাহলে এখান থেকে আমি আবার মাইনাসটাকে বাইরে বের করে নিয়ে আসলে ব্যাপারটা হয় এরকম যে gm 1 ডিভাইডেড বাই r মাইনাস 1 ডিভাইডেড বাই r প্লাস h, তাহলে এই যে সামনে একটা মাইনাস চলে আসলো, ইকুয়াল টু হচ্ছে মাইনাস হাফ ইউ স্কোয়ার। তাহলে এবার আমরা একটু সাজা লিখি, এখানে হচ্ছে 1 ডিভাইডেড বাই r মাইনাস 1 ডিভাইডেড বাই r প্লাস h, gmটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে gmটাকে ওই পাশে নিয়ে গেলে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2gm, এই দেখো যে পেয়ে গেছে একটা সূত্র। তো এটাকে অনেকে এইভাবে সূত্র হিসেবে মুখস্থ রাখে যে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2gm, ইউকে অনেকে ভি দিয়েও লেখে, তাহলে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2gm এটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই r মাইনাস 1 ডিভাইডেড বাই r প্লাস h, এটাকে অনেকে সূত্র হিসেবে মুখস্থ রাখতে পারে। তো তুমিও চাইলে এটাকে সূত্র হিসেবে মুখস্থ রাখতে পারো, কিন্তু এটা কিভাবে আসে, যে এইভাবে ক্যালকুলেশন করে ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্যালকুলেশন করে কৃতকাজ গতিশক্তির পরিবর্তন এই কনসেপ্টের মাধ্যমে আনা যায় সূত্রটাকে। এখন এই সূত্রটা ব্যবহার করে আমরা এইচ এর মানটা বের করতে পারি, আমাদের এইচ এর মানটাই বের করার টার্গেট ছিল। তাহলে দেখো আমরা কিভাবে বের করতে পারি, সূত্রটা আমরা এখানে লিখতেছি ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2gm ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই r মাইনাস 1 ডিভাইডেড বাই r প্লাস h। এবার আমরা মান বসাই, ইউ এর মান হচ্ছে 5000, তাহলে 5000 তার বর্গ 2 ইন্টু জি এর মান, ধরো যে জি এর মানটা আমি জানি, এম এর মানটা হচ্ছে পৃথিবীর ভর, তো পৃথিবীর ভর এখানে দেওয়া আছে বা আমাদের এখানে দেখো লাগবে আর কি, ম্যাথ করতে গেলে আমাদের লাগবে, তাহলে আমি এখানে পৃথিবীর ভরটা আমরা বসাই নিচ্ছি যে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 এত কেজি। 1 ডিভাইডেড বাই r, আর এর মান আমরা জানি 6400 গুণ 10 টু দি পাওয়ার 3 মাইনাস 1 ডিভাইডেড বাই r প্লাস h, আর এর মান হচ্ছে 6400 গুণ 10 টু দি পাওয়ার 3 প্লাস হচ্ছে h। এইখান থেকে দেখো সব কিছু জানা আছে, শুধু জানা নাই হচ্ছে এইচ এর মানটা ক্যালকুলেশন করে তুমি এইচ এর মানটা বের করে নিবা, যে এইচ এর মান হবে হচ্ছে এত মিটার। এবার এখানে এই বক্সের মধ্যে এইচ এর মানটা বসাই দিবা। তো খুব সহজে দেখো এইভাবে আমরা করতে পারি। এখন কথা হচ্ছে কি, এই ম্যাথটা কিন্তু একবার বইয়েতে আসছিল, এখন এত বড় করে করা তো টাফ ব্যাপার, এই যে ইন্টিগ্রেশন করে করতে হবে, তারপরে এই যে ক্যালকুলেশন করতে হবে, অনেকের আবার তোমাদের একটা সমস্যা আছে, মানে ক্যালকুলেশন ঠিকঠাক সূত্র হয়তো লিখছো কিন্তু ক্যালকুলেশনে ঝামেলা পাকায়, ক্যালকুলেশন করে দেখতে যে উত্তরটা আসছে সেই উত্তরটা ঠিক আসে না। তো এই কাজটা করা যাবে না, ক্যালকুলেশনগুলো কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে, মানে উত্তরটা কিন্তু তোমার মিলাইতে হবে। অনেক টিচার যখন খাতা দেখে তখন কিন্তু আগে উত্তরের দিকে তাকায়, উত্তর মিললে 10 আর উত্তর যদি না মেলে ওর দিকে আর মানে তাকায়ও না, অত খুঁটিনাটি করে কিন্তু অনেক সময় খাতা দেখে না। এই কারণে মানে ক্যালকুলেশনটা খুব পারফেক্টলি করার চেষ্টা করবা। তো এখান থেকে তুমি ক্যালকুলেটর চাপ দিয়ে তুমি এইচের মানটা বের করে নিলা। এখন ব্যাপারটা হচ্ছে আমি এত বড় করে করতে চাইতেছি না, এবং আমি একটা কথা বলছিলাম এই অধ্যায় থেকে ইন্টিগ্রেশন বাদ, ইন্টিগ্রেশন দিয়ে কোনো ম্যাথই করব না। তো এখানে অলরেডি কিন্তু ইন্টিগ্রেশন দিয়েই করছি, তো আমি দেখাইতেছি যে মানে বইয়ে কিভাবে করা আছে বা বিভিন্ন জায়গায় কোশ্চেন ব্যাংকে কিভাবে করা আছে, এইভাবে করা আছে জিনিসটা আমি দেখালাম, কিন্তু আমরা এইভাবে করব না। আমরা নতুন একটা জিনিস শিখছি যেটা বইতে ওইভাবে আলোচনা করা নেই, সেটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা কনসেপ্ট। আমরা এই শক্তির সংরক্ষণশীলতা কনসেপ্ট দিয়ে করব এবং করে দেখব এই সূত্রটাই আসবে। দেখি একটু করে দেখি, এইটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী আর্থ, এখন এইটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, বস্তুটা প্রথমে এখানে ছিল, এখন বস্তুটা মনে করো যে এই পয়েন্টে পৌঁছালো, এটা হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা। তো এই পয়েন্টে তার বেগ কত হলো, তার বেগ হলো 0, ভূপৃষ্ঠ থেকে এই যে উচ্চতাটা, এই উচ্চতাটা হচ্ছে h। এবার দেখো আমরা শক্তির সংরক্ষণশীলতা কনসেপ্ট, শক্তির সংরক্ষণশীলতা কি বলে, প্রত্যেকটা পয়েন্টে যান্ত্রিক শক্তির নিত্যতা বজায় থাকবে, প্রত্যেকটা পয়েন্টে শক্তি সর্বদাই একই হবে। তাহলে এই পয়েন্টের যা শক্তি ছিল এই পয়েন্টের শক্তিও তাই হবে। এই পয়েন্টে তাকে আমি একটা বেগ দিয়ে নিক্ষেপ করছিলাম, সেই বেগের মানটা হচ্ছে 5000 মিটার পার সেকেন্ড, আদি বেগ ইউ ছিল। তাহলে আমরা দেখি যে এই পয়েন্টের শক্তি আর এই পয়েন্টের শক্তি সমান দিয়ে একটা ইকুয়েশন, মানে শক্তি সংরক্ষণশীলতা খাটে একটা ইকুয়েশন লিখি, এটা এ পয়েন্ট আর এটাকে বললাম আমরা বি পয়েন্ট। তাহলে এনার্জি অফ এ পয়েন্ট ইকুয়াল টু হবে এনার্জি অফ বি পয়েন্ট। এবার একটু খেয়াল করো, দেখো এই পয়েন্টে এনার্জি, তো এই পয়েন্টে তার বেগ আছে, তার মানে তার গতিশক্তি আছে, তাহলে সেটা হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। এই যে বস্তুটা, এই বস্তুটার ভরকে ধরলাম এম, তাহলে তার গতিশক্তি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। এইবার আসো বিভব শক্তি, এই পয়েন্টে তার বিভব শক্তি কত হবে, দেখো বিভব শক্তিটা আমরা কোত্থেকে কাউন্ট করবো, এই ক্ষেত্রে ভূপৃষ্ঠ থেকে কাউন্ট করবো না, ভূপৃষ্ঠ থেকে না, পৃথিবীর কেন্দ্র থেকে কাউন্ট করবো। এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, তাহলে কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর। তাহলে ভূপৃষ্ঠে যদি কোনো একটা এম ভরের বস্তু থাকে তাহলে তার পটেনশিয়াল এনার্জি অর্থাৎ বিভব শক্তি সেটা হয় মাইনাস জি এম এম ডিভাইডেড বাই হচ্ছে আর, ঠিক আছে। এবার আসো এই পয়েন্টে, এই পয়েন্টে তার বেগ কত, 0, তাহলে বেগ যদি 0 হয় তাহলে গতিশক্তি কত, গতিশক্তি হচ্ছে 0। এই পয়েন্টে তার পটেনশিয়াল এনার্জি কত, পটেনশিয়াল এনার্জি হচ্ছে মাইনাস জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই কেন্দ্র থেকে ওই পয়েন্টের দূরত্ব, তাহলে আর প্লাস এইচ, তাহলে ডিভাইডেড বাই আর প্লাস এইচ। বুঝতে পারছো কি করলাম, শক্তির সংরক্ষণশীলতা খাটালাম। এবার এখান থেকে দেখো তো এটাকে আমি একটু সাজায় লিখি, এই যে হাফ এম ইউ স্কোয়ার, এই জিনিসটাকে আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে এই জিনিসটাকে ওই পাশে নিয়ে গেলে এটা মাইনাস ওই পাশে গিয়ে প্লাস হবে, তাহলে জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই আর মাইনাস জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এবার একটা জিনিস দেখো তো, জি এম এম এটা কমন যায় না,
তাহলে একবার এখানে কমন নিয়ে লিখি, জি এম এম এটা কমন নিয়ে লিখি, জি বড় হাতের এম ছোট হাতের এম কমন নিয়ে 1/r মাইনাস 1/r প্লাস এইচ। এবার এই এম কাটাকাটি করে দাও, আর এই যে জি এমটা আছে এই জি এমটাকে তুমি এই পাশে নিয়ে আসো। তাহলে এই পাশে নিয়ে আসলে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই যে জি এম এটা এই পাশে নিয়ে আসলে 2gm ইকুয়াল টু 1/r মাইনাস 1/r প্লাস এইচ। এবার একটু তাকাও তো, দেখো তো কি সূত্র তুমি পাইছো, আগে এই একই সূত্র পাইছিলা কিনা। ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2gm ইকুয়াল টু 1/r মাইনাস 1/r প্লাস এইচ। আগে কি পাইছিলাম, এখানে কি পাইছিলাম, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2gm ইকুয়াল টু 1/r মাইনাস 1/r প্লাস এইচ। এখন আমি যদি তোমাকে অপশন দিই তুমি এইভাবে করবা নাকি এইভাবে করবা, তাহলে অবশ্যই তুমি বলবা এইভাবে করবো, কারণ এইভাবে সহজ হয়। শক্তি সংরক্ষণশীলতা দিয়ে করলে আমার এই ফাউ ইন্টিগ্রেশন করে মাথা নষ্ট করার কোনো দরকার পড়ে না, এবং এই অধ্যায় থেকে আমরা ইন্টিগ্রেশনটাকে একেবারে মনে করো যে রিমুভ করে দেবো, ইন্টিগ্রেশন দিয়ে কোনো ম্যাথই করবো না। এই টাইপের অনেক ধরনের ম্যাথ হতে পারে, তো দেখা যায় কি যে সব জায়গায় এরকম ইন্টিগ্রেশন করেই তারপরে করা আছে। হ্যাঁ, অনেকে মনে করে যে এই সূত্রটা যদি একবারে খাটায় অনেকে মার্ক দিতে চায় না। আচ্ছা ঠিক আছে, আমরা এই সূত্রটা একবারে খাটাবো না, বাট আমরা এই সূত্রটা খুব সহজে শক্তির সংরক্ষণশীলতা কনসেপ্টের মাধ্যমে আনবো, এবং ম্যাক্সিমাম ম্যাথই এই অধ্যায় থেকে যে বিভব শক্তি সংক্রান্ত বা এই টাইপের যত ধরনের ম্যাথে আসুক না কেন ম্যাক্সিমাম ম্যাথে আমরা করবো হচ্ছে এই শক্তির সংরক্ষণশীলতা কনসেপ্ট দিয়ে। তো আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। দেখো কৃত্রিম প্রগ্রহের একটা ম্যাথ লিখে রাখছি। এই ম্যাথটা বলতেছে পৃথিবীর পৃষ্ঠ থেকে 900 কিলোমিটার উচ্চতা একটা কৃত্রিম উপগ্রহ আছে, সেই কৃত্রিম উপগ্রহটা পৃথিবীকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। এখন আমাদের বলে দেওয়া আছে পৃথিবীর ভর হচ্ছে 6 × 10⁻24 কেজি এবং পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 600 কিলোমিটার। আমাদের দুইটা ম্যাথ এখান থেকে করতে হবে, একটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগ কত। তো এটা খুবই সোজা, কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয়ের সূত্র ভি ইকুয়াল টু আমরা জানি √gm ডিভাইডেড বাই r প্লাস এইচ। এখানে আমাদের মানগুলো বসাই দিলে কৃত্রিম উপগ্রহের বেগটা চলে আসবে। দেখো সব ডাটা রেডিমেড দেওয়া আছে, জাস্ট মানগুলো বসাই দিলে হয়ে যাবে। তো আমরা ধরো যে জি এর মানটা জানি, আর এম এর মান হচ্ছে 6 × 10⁻24 ডিভাইডেড বাই r, আর এর মান হচ্ছে 6400 গুণ 10⁻3 প্লাস এইচ। ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা, 900 কিলোমিটার উচ্চতা, তাহলে 900 × 10⁻3। তাহলে এখানে মানগুলো বসাবা, বসায় হিসাব করবা, হিসাব করে তুমি বেগের মানটা বের করে ফেলবা। দেখো এখানে যদি ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান বলে দেওয়া থাকতো, পৃথিবীর ভর না বলে দিয়ে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান জি কত এটা যদি আমাদের বলে দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমরা এই যে জি এম এটা ব্যবহার করতাম না। জি এম এর পরিবর্তে তখন আমাদের লিখতে হতো জি আর স্কয়ার। এই জিনিসটা মাথায় রাখবা। তো এটা কিন্তু খুবই সহজ একটা ম্যাথ ছিল, এটা জাস্ট নিয়ম রক্ষার জন্য দেওয়া। মেইন ম্যাথ হচ্ছে 2 নম্বরটা। আমরা একটু আগে যে ম্যাথটা করলাম তার উল্টা ম্যাথ। কি বলতেছে দেখো, কোনো কারণে বেগ যদি শূন্য হয়ে যায়, কৃত্রিম প্রগ্রহটা বেগটা এটা যদি কোনো কারণে শূন্য হয়ে যায়, দেন কৃত্রিম প্রগ্রহটা তো আর ঘুরবে না। তো কি করবে, সে পৃথিবীতে এসে আছড়ে পড়বে। কৃত্রিম প্রগ্রহের বেগ শূন্য হয়ে গেল, তাহলে আর আবর্তিত হবে না, তাহলে ভূপৃষ্ঠে এসে আছড়ে পড়বে। তো ভূপৃষ্ঠে এসে কত বেগে আঘাত করবে এইটা আমাদের বের করতে বলতেছে। প্রশ্নটা হচ্ছে কোনো কারণে কৃত্রিম প্রগ্রহের বেগ শূন্য হয়ে গেলে কৃত্রিম উপগ্রহটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে। তো ব্যাপারটা হচ্ছে কি, দেখো আগে ছিল কি, আগে যে ম্যাথটা আমরা করলাম এখানে ছিল যে একটা বস্তুকে আমি একটা নির্দিষ্ট বেগ দিয়ে খাড়া উপরে নিক্ষেপ করছি, এই বস্তুটা ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে এটা আমাদের বের করতে বলছিল। এবার উল্টাটা দেখো, এই যে কৃত্রিম প্রগ্রহ তার উচ্চতা বলে দেওয়া আছে, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বলে দেওয়া আছে 900 কিলোমিটার। এখন ওইখান থেকে যদি আমি কোনো বস্তু ফেলে দিই, মানে কোনো বস্তু জাস্ট ছেড়ে দিই মানে কত বেগ নিয়ে ছেড়ে দিলাম, 0 বেগ দিয়ে ছেড়ে দিলাম, তো ওইটাই তো ঘটনা হয়েছে যে কৃত্রিম প্রগ্রহের বেগ যদি কোনো কারণে শূন্য হয়ে যায়, তাহলে বেগ যদি শূন্য হয়ে যায় তার মানে আমি একটা বস্তুকে ছেড়ে দিচ্ছি, কৃত্রিম প্রগ্রহটাকে ওইখান থেকে ছেড়ে দিচ্ছি ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা থেকে, 900 কিলোমিটার উচ্চতা থেকে। তাহলে বস্তুটা নিচের দিকে আসবে, তার বেগ বাড়বে, নিচের দিকে আসবে, তার বেগ বাড়বে, একটা সময় ভূপৃষ্ঠে এসে আঘাত করবে, ভূপৃষ্ঠে এসে আছড়ে পড়বে। কত বেগে আছড়ে পড়বে, কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে, এই জিনিসটা আমাদের বের করতে বলতেছে। তাহলে আমরা কিভাবে বের করব? আমরা ইন্টিগ্রেশন করে বের করব? কৃতকাজ গতিশক্তির পরিবর্তন এই কনসেপ্ট দিয়ে করব না। আমরা কিভাবে করব? আমরা শক্তির সংরক্ষণশীলতা কনসেপ্ট ব্যবহার করে করব, এতে সহজ হবে করা। তাহলে দেখি আমরা একটু করার ট্রাই করি। আমরা আগে প্রথমে একটু চিত্রটা এঁকে নিই। এইটা হচ্ছে পৃথিবী, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, তো বস্তুটার কি কৃত্রিম প্রগ্রহটা সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 900 কিলোমিটার উচ্চতায় ছিল, এটা হচ্ছে 900 কিলোমিটার, এটা হচ্ছে এইচ, যে এইচ এর মান হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। এখন এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে মানে তার বেগ হচ্ছে 0, ইউ এর মান হচ্ছে 0, কারণ আমাদের বলছে যে কোনো কারণে তার বেগ যদি 0 হয়ে যায়, যে কোনো কারণে তার বেগটা 0 হয়ে গেছে, এখানে কিন্তু তার বেগটা নাই। তাহলে এবার এখান থেকে এসে যতই নিচের দিকে নামবে তার বেগটা বাড়তে থাকবে, একসময় ভূপৃষ্ঠে এসে যখন পৌঁছাবে তখন তার বেগ হবে ভি। এই বেগের মানটা আমাদের বের করতে বলতেছে। তাহলে আমরা ধরি এটা হচ্ছে এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী এনার্জি অফ এ পয়েন্ট ইকুয়াল টু এনার্জি অফ বি পয়েন্ট। এখন দেখি তো এ পয়েন্টে কি কি এনার্জি আছে, বিভব শক্তি আর গতিশক্তি আছে। তো এই পয়েন্টে তার বেগের মান হচ্ছে 0, তাহলে গতিশক্তি হবে কত, 0। এবার আসলে বিভব শক্তি। তো এই যে কৃত্রিম প্রগ্রহটা এর ভর ধরা হচ্ছে ছোট হাতের এম, তাহলে এটা তখন পৃথিবীর কেন্দ্র থেকে কত উচ্চতায় আছে, আর প্লাস এইচ উচ্চতায় আছে,
তাহলে তার বিভব শক্তি হবে মাইনাস জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। বড় হাতের এম হচ্ছে এই যে গ্রহটা পৃথিবীটা তার ভর। এটা ইকুয়াল টু বি পয়েন্টের এনার্জি। বি পয়েন্টে যখন আসে বস্তুটা, যখন এসে পৌঁছালো তখন কিন্তু তার একটা বেগ আছে, তাহলে তার একটা গতিশক্তি আছে, সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তার কিন্তু বিভব শক্তি আছে, বিভব শক্তি আছে, কারণ এই যে কেন্দ্র থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ভূপৃষ্ঠের কোনো পয়েন্টের বিভব হচ্ছে মাইনাস জি এম ডিভাইডেড বাই আর। তাহলে এম ভরের একটা বস্তু যদি এখানে থাকে তাহলে বিভব শক্তি হবে মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর। তাহলে এবার দেখো আমরা একটু সাজায় লিখি। এই যে হাফ এম ভি স্কোয়ার এটাকে আমরা এই পাশে রাখি, হাফ এম ভি স্কোয়ার এটাকে এই পাশে রাখি। এইটাকে যদি এই পাশে পাঠাই দিই তাহলে এইটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে। তো জি বড় হাতের এম ছোট হাতের এম আমি কমন নিব, 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1 ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এবার দেখো যে এম এম কেটে যাচ্ছে, তাহলে এখানে ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2gm ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1 ডিভাইডেড বাই আর প্লাস এইচ। আগে যে সূত্রটা পেয়েছিলাম ঠিক একই সূত্র। দেখো এই যে ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2gm, আগে ছিল ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2gm, আদি বেগ বলে ইউ দিয়ে লিখছিলাম, এখানে শেষ বেগ, এই কারণে আসলে ভি হয়ে গেছে। তার মানে কথা হচ্ছে বেগের বর্গ ডিভাইডেড বাই 2gm ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1 ডিভাইডেড বাই আর প্লাস এইচ। তো এই টাইপের ম্যাথগুলো কিন্তু আমরা চাইলে এইভাবে করতে পারি, এই সূত্রটা দিয়ে ডাইরেক্ট করতে পারি। তা আমার কথা হচ্ছে কি সূত্র মুখস্থ তোমার করার দরকার নেই, তুমি শক্তি সংরক্ষণশীলতা মাথায় রাখো, খুবই সহজ একটা জিনিস, এটা মাথায় রাখো। এটা মাথায় রাখার পরে এখান থেকে জাস্ট 1 2 3 লাইন করলে এই সূত্রটা চলে আসবে, তারপরে তুমি এই সূত্রে মানগুলো বসাই দেবা। তাহলে আমরা একটু মানগুলো বসাই, আমাদের বেগের মান ভি বের করতে হবে। তাহলে ভি স্কয়ার ডিভাইডেড বাই 2, জি এর মান ধরো আমি জানি, এম এর মান হচ্ছে 6 × 10⁻²৪, 1 ডিভাইডেড বাই আর, আর এর মান হচ্ছে 6400, তাহলে 6400 × 10⁻³ মাইনাস 1 ডিভাইডেড বাই আর প্লাস এইচ, 6400 × 10⁻³ প্লাস 900 × 10⁻³। তাহলে এখান থেকে দেখো সব মান আমি জানি, শুধুমাত্র জানি না হচ্ছে বেগ ভি এর মান। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা বেগ ভি এর মানটা বের করে ফেলবো, যে বেগ ভি এর মান আসবে হচ্ছে এত মিটার পার সেকেন্ড। একটু কেয়ারফুলি ক্যালকুলেশন করবা যাতে উত্তরটা ঠিকঠাক আসে। তো আশা করি এই টাইপের ম্যাথ প্রবলেমগুলো আসলে পারবা। আমরা আরো এই টাইপের আরো দু একটা ম্যাথ প্রবলেম সলভ করব। এবার আমরা একটা এমসিকিউ টাইপ প্রবলেম সলভ করব এই টাইপেরই। তো এমসিকিউ প্রবলেমটা বলতেছে এরকম, এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর, পৃথিবীর ভর হচ্ছে বড় হাতের এম। এখন এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধের সমান উচ্চতা, আর এইটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতা। তার মানে এই যে এতটুকু, এতটুকু হচ্ছে ব্যাসার্ধ আর, এইখান থেকে এই যে এতটুকু এটা হচ্ছে ব্যাসার্ধ আর। এইখানে একটা এম ভরের বস্তু রাখা আছে, এম ভরের বস্তু ছেড়ে দেওয়া হলো। তো এই বস্তুটা যত নিচের দিকে নামতে থাকবে ততই তার বেগ বাড়বে। তো একটু আগে আমরা বের করছি যে ভূপৃষ্ঠে যখন পৌঁছাবে তখন তার বেগ কত। এবার আমাদের বলতেছে ভূপৃষ্ঠে না, এই ব্যাসার্ধের সমান দূরত্ব অতিক্রম করে যখন নিচে নামবে, অর্থাৎ ভূপৃষ্ঠে যখন ব্যাসার্ধ সমান উচ্চতায় থাকবে, ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধের সমান উচ্চতায় যখন বস্তুটা থাকবে তখন তার বেগ কত, এই পয়েন্টে তার বেগটা কত হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে প্রশ্নটা বোঝা গেল, পৃথিবী এটা, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর, পৃথিবীর ভর হচ্ছে বড় হাতের এম। তো বস্তুটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতায় আছে। এখন বস্তুটাকে যদি স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হয়, বস্তুটা যখন ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধের সমান উচ্চতায় থাকবে তখন তার বেগ কত হবে এটা আমাদের বের করতে হবে। এটা হচ্ছে প্রশ্ন। দেখো প্রশ্নটাকে আমি বাংলা কথায় বলে দিলাম এবং পাশাপাশি চিত্র এঁকে বুঝা দিছি। আমাদের মনে করো যে অপশন দেওয়া আছে, অপশনগুলো হচ্ছে এরকম, যে অপশন এ এটা হচ্ছে √3gm ডিভাইডেড বাই আর, অপশন বি √gm ডিভাইডেড বাই 3r, অপশন সি √2gm ডিভাইডেড বাই 3r, অপশন ডি √gm ডিভাইডেড বাই 2r। এই যে চারটা অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে এটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে আমরা একটু চেষ্টা করি করার, কিভাবে করব, শক্তির সংরক্ষণশীলতা কনসেপ্ট দিয়ে করব। তাহলে বস্তুটা এখানে ছিল, এটা হচ্ছে এ বিন্দু, তারপরে বস্তুটা এখানে আসছে, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এনার্জি অফ এ পয়েন্ট ইকুয়াল টু এনার্জি অফ বি পয়েন্ট। তাহলে এ পয়েন্টে আমরা তার এনার্জি দেখি, আমি বলছি এখান থেকে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হলো, তাহলে এই পয়েন্টে তার বেগ কত, বেগ হচ্ছে 0। তাহলে এই পয়েন্টে তার গতিশক্তি এটা হবে 0, যে হাফ এম ইউ স্কয়ার মানে 0 স্কয়ার, তাহলে গতিশক্তি 0। বিভব শক্তি তার আছে, দেখো পৃথিবীর কেন্দ্র থেকে কত উচ্চতায় আছে, আর প্লাস এইচ, এই যে এতটুকু, এতটুকু হচ্ছে এইচ, তাহলে আর প্লাস আর মানে 3r। তাহলে এখানে বিভব শক্তি হবে -gm ডিভাইডেড বাই পৃথিবীর কেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্ব, এটা হচ্ছে 3r। দেখো আর প্লাস এইচ একবার আমরা লিখতে পারি, এটা হচ্ছে 3r। এটা ইকুয়াল টু বি পয়েন্টের এনার্জি। তাহলে বি পয়েন্টে যখন বস্তুটা আছে তখন সে একটা বেগ লাভ করছে বিভব পতনের জন্য, যখন এখান থেকে এখানে আসছে তখন একটা বিভব পতন হয়েছে, এই বিভব পতনের জন্য সে কিন্তু একটা বেগ লাভ করছে। তো এই বেগটা হচ্ছে ভি, তাহলে হাফ এম ভি স্কয়ার, এটা হচ্ছে তার গতিশক্তি। আর এই পয়েন্টে তার পটেনশিয়াল এনার্জি কেন্দ্র থেকে কত উচ্চতায় আছে, আর প্লাস আর মানে 2r উচ্চতায় আছে, তাহলে পটেনশিয়াল এনার্জি হবে -gm ডিভাইডেড বাই কেন্দ্র থেকে উচ্চতা 2r। তাহলে এই পার্টটা তো শূন্যই হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখো আমরা একটু সাজায় লিখি, এই পার্টটাকে হাফ এম ভি স্কয়ার এটাকে এখানে এনে লিখি, আর এই পার্টটাকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে একবারে লিখি এখানে gm কমন যাবে,
তাহলে এখানে হবে 1/2r মাইনাস 1/3r। বোঝা গেল? দেখো ওই আগের লাইনটাই, এখানে এটা হচ্ছে 1/r মাইনাস 1/r প্লাস এইচ, সেম ঘটনাটা এখানে ঘটছে। তাহলে এম দুই পাশ থেকে আমরা কেটে দিলাম, v²/2gm এটা ইকুয়াল টু, এখানে দেখো 1/2 মাইনাস 1/3, আরটাকে তো আমরা কমন নিয়ে নিতে পারি। তাহলে 1/2 মাইনাস 1/3 6, 3 মাইনাস 1, তাহলে 1/ হচ্ছে 6, এত আর, নিচে হচ্ছে আর। তাহলে এবার আমার এখান থেকে বের করতে হবে কি, এই পয়েন্টে তার বেগের মান ভি বের করতে হবে। তাহলে আমরা একটু এখান থেকে বেগের মান ভিটা বের করার চেষ্টা করি। v² এটা ইকুয়াল টু 2gm/6r এর রুট হবে, এটা হচ্ছে বেগের মানটা। তাহলে উপরে দেখো 2, নিচে হচ্ছে 6, তাহলে কাটাকাটি করে নিচে থাকবে হচ্ছে 3, তাহলে gm/ হচ্ছে 3r এর রুট। তাহলে এবার আমরা একটু খুঁজে দেখি তো এটা অপশনে কোথায় আছে, এই যে 2 নম্বরে আছে যে √gm/3r। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হবে বি নম্বরটা। খুব সহজ কিন্তু এই টাইপের ম্যাথগুলো করা। এর জন্য তোমাদের জানতে হবে হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার কনসেপ্ট। এটা যদি তুমি জানো তাহলে খুব সহজ অ্যান্সার করতে পারবা, কিন্তু যদি তোমার জানা না থাকে তাহলে এই ম্যাথগুলো করতে গেলে তোমার ইন্টিগ্রেশন করা লাগবে, কঠিন কঠিন প্রসেসে করতে হবে। তো এই জিনিসটাকে একটু গুরুত্ব দিবা। ওকে, একটু আগে যে ম্যাথ প্রবলেমটা সলভ করে দিলাম, এই প্রবলেমটা রেশ মাথায় থাকলে অনেকে এই প্রবলেমটা সলভ করতে ভুল করে, মানে কনফিউশন তৈরি করে ফেলে। তো দেখো এই প্রবলেমটা কি বলতেছে আমি একটু ক্লিয়ার করে দিই। এখানে দুইটা কক্ষপথ দেখানো হয়েছে, এটা হচ্ছে পৃথিবী যার ভর হচ্ছে M, ব্যাসার্ধ হচ্ছে R। দুইটা কক্ষপথ আছে, এই কক্ষপথ মানে পৃথিবীর কেন্দ্র থেকে এই কক্ষপথের দূরত্ব হচ্ছে 2r, পৃথিবীর কেন্দ্র থেকে এই কক্ষপথের দূরত্ব হচ্ছে 3r। পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বগুলো, এই যে দূরত্বগুলো এগুলো কিন্তু পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, প্রত্যেকটা কক্ষপথের পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব দেওয়া আছে। এই কক্ষপথের নাম দিলাম এ কক্ষপথ, এই কক্ষপথের নাম দিলাম বি কক্ষপথ। এখন এখানে এই যে এ কক্ষপথে এখানে একটা স্যাটেলাইট আছে এবং বি কক্ষপথে এখানে আরেকটা স্যাটেলাইট আছে। এখন আমাদের বলতেছে এই দুইটা স্যাটেলাইটের বেগের পার্থক্য কত। খুবই সুন্দর একটা কোশ্চেন, বেগের পার্থক্য কত। তো ডাইরেক্ট আমরা সূত্র ব্যবহার করে বেগের পার্থক্যটা বের করতে পারি। যখন স্যাটেলাইটটা এ কক্ষপথে আছে, তো এই কক্ষপথে তার কিন্তু একটা নির্দিষ্ট বেগ থাকবে এবং বি কক্ষপথেও কিন্তু এই স্যাটেলাইটে একটা নির্দিষ্ট বেগ থাকবে, মানে একটা নির্দিষ্ট কক্ষপথে তার বেগটা কিন্তু নির্দিষ্ট ধ্রুব বেগ থাকবে। বেগের মান যদি তুমি বাড়াও বা কমাও তাহলে কিন্তু কক্ষপথ তোমাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ আরো উপরে নিতে হবে, নয়তো আরো স্যাটেলাইটটাকে নিচের দিকে নিয়ে আসতে হবে। তো এটা আমরা কিভাবে বুঝতে পারি, দেখো কক্ষপথে এই যে সূত্র মানে কৃত্রিম প্রয়োগের বেগের সূত্র v=√gm/r+h। দেখো gm কনস্ট্যান্ট, পৃথিবীর ব্যাসার্ধ r কনস্ট্যান্ট, দেন একটা নির্দিষ্ট h এর জন্য একটা নির্দিষ্ট বেগ, কৃত্রিম প্রয়োগের একটা নির্দিষ্ট বেগ। তাহলে h এর মানটা এটা যদি তুমি চেঞ্জ করো তাহলে কিন্তু বেগের মানটাও চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ তুমি স্যাটেলাইটটাকে একটু সরাই উপরে নিবা বা নিচে নিয়ে আসবা, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু স্যাটেলাইটকে একটা নির্দিষ্ট কক্ষপথে রাখতে গেলে বেগের মানে তোমার পরিবর্তন করতে হবে। অর্থাৎ মানে মেইন কথা হচ্ছে একটা নির্দিষ্ট উচ্চতায় সর্বদাই স্যাটেলাইটের বেগের মানটা নির্দিষ্ট। এইটা আমরা এই সূত্র থেকে এখান থেকে বুঝতে পারছি। তাহলে দেখো যখন স্যাটেলাইটটা এই কক্ষপথে আছে তখন তার বেগটাকে আমরা ধরলাম v1, যখন স্যাটেলাইটটা এই কক্ষপথে তখন তার বেগটাকে ধরলাম v2। এমনও হতে পারে দুইটা আলাদা আলাদা স্যাটেলাইট না হয়ে একটা স্যাটেলাইট কখনো এই কক্ষপথে ছিল, তারপরে এটাকে এই কক্ষপথে নিয়ে আসা হয়েছে, তাহলে বেগের কতটুকু হ্রাস বৃদ্ধি করতে হবে, এটা হচ্ছে প্রশ্ন। যে দুই কক্ষপথে স্যাটেলাইটের বা কৃত্রিম উপগ্রহের বেগের পরিবর্তন এটা নির্ণয় করো। বলো তো কোন কৃত্রিম উপগ্রহটার বেগের মানটা বেশি হবে আর কোনটার কম হবে, কোনটার বেগের মানটা বেশি হবে এবং কোনটার বেগের মানটা কম হবে। এইটার বেগের মানটা বেশি হবে আর এইটার বেগের মানটা কম হবে। কেমনে বুঝলাম, দেখো এই যে ভি এর সাথে এইচ এর সম্পর্কটা দেখো, এই যে r+h হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, এটাই হচ্ছে r+h। তো এর সাথে হচ্ছে কিন্তু বর্গমূলের ব্যস্তানুপাতিক সম্পর্ক, v সমানুপাতিক 1/√r+h। তাহলে r+h এর সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে r+h এর মান যদি বাড়ে তাহলে সেই ক্ষেত্রে বেগের মানটা কমবে। তো দেখো এইখানে কেন্দ্র থেকে দূরত্ব, অর্থাৎ কেন্দ্র থেকে দূরত্ব মানে r+h এর মানটা এখানে বেশি, আর এখানে কেন্দ্র থেকে দূরত্ব অর্থাৎ r+h এর মানটা কম। তাহলে যেহেতু এর r+h এর মানটা কম সেহেতু এর বেগটা হবে বেশি, যেহেতু এর r+h এর মানটা বেশি সেহেতু এর বেগটা হবে কম। তাহলে এবার আমরা একটু বেগের পরিবর্তনটা বের করি। তাহলে v2 হবে √gm/r+h। তাহলে এতটুকু হচ্ছে r আর এইটা হচ্ছে 2r। তাহলে এই যে পৃষ্ঠ থেকে এতটুকু দূরত্ব এটা হচ্ছে h হবে 2r - r, মানে এটা হবে r। মানে সহজ কথায় কেন্দ্র থেকে দূরত্ব দেওয়া আছে, তো কেন্দ্র থেকে দূরত্ব এটা হচ্ছে r+h, তো r+h এর মানটা একবার আমাদের বলে দেওয়া আছে 2r। তাহলে আমরা gm/r+h একবারে লিখে দিই, এটা হচ্ছে 2r। আর v1 এইটা ইকুয়াল টু হবে √gm কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে কেন্দ্র থেকে একবারে দূরত্ব দেওয়া আছে এটা 3r, তাহলে ওটাই বসাই দিই, এটা হচ্ছে 3r। আর তুমি যদি মনে করো যে না এভাবে বসাবো না r+h বসাবো, তাহলে এইটুকু r আর এইটুকু 2r, তাহলে r+h মানে হচ্ছে 2r + r, তার মানে 3r। তাহলে দুইটা বেগ আমি বের করে ফেলছি, এবার বেগের পার্থক্যটা বের করতে হবে। তো কোনটা বড়, এইটা বড়, তাহলে এইটা থেকে ওইটা বিয়োগ দাও। তাহলে ডেল ভি বেগের পার্থক্য v2 - v1, তাহলে √gm/2r - √gm/3r। তাহলে এখান থেকে
রুট জি রুট এম রুট আর কমন যায়, তাহলে 1/√2 - 1/√3। তো এইটা হচ্ছে অ্যান্সার, বেগের তারতম্য হচ্ছে এটা। এবার তুমি এখানে মানটান বসাই দিও, বসাই দিয়ে বেগের পরিবর্তনটা হিসাব করে ফেলতে পারবা। তো দেখো একটা ব্যাপার হচ্ছে কি, যে এই যে বেগের পার্থক্যটা আমি বের করলাম, এই যে এইভাবে বের করলাম, প্রশ্নটা এরকম দিতে পারতো যে স্যাটেলাইটটাকে এই কক্ষপথ থেকে এই কক্ষপথে আনতে গেলে বেগের মান কতটুকু বাড়াইতে হবে, ঠিক আছে, এই কক্ষপথ থেকে এই কক্ষপথে আনতে গেলে বেগের মান কতটুকু বাড়াইতে হবে, এই প্রশ্নটা করতে পারতো, বা এই কক্ষপথ থেকে ওই কক্ষপথে নিতে গেলে বেগের মান কতটুকু কমাইতে হবে, তো এতটুকু আর কি পরিবর্তন করতে হবে। তো আশা করি এই প্রবলেমটা সলভ করতে পারবা। এই প্রবলেমের সাথে আগের প্রবলেমটা মিশাই ফেলবে না। আগের প্রবলেম কি ছিল, যে এইখানে একটা বস্তু ছিল, তারপরে বস্তুটা এখানে নিয়ে আসছি আমি। তো এইখানে বস্তুটা ছিল মানে কি, তার বেগ কিন্তু শূন্য ছিল, কিন্তু এটা হচ্ছে স্যাটেলাইট, তার বেগ কিন্তু শূন্য না। স্যাটেলাইট কিন্তু পৃথিবীর চারপাশে একটা নির্দিষ্ট বেগ নিয়ে ঘুরতেছে, তার কিন্তু বেগ আছে। তাহলে এবার আমাদের বলতেছে এখান থেকে এইখানে আসলে তার বেগের পরিবর্তন কতটুকু হবে। তো স্যাটেলাইটের ক্ষেত্রে কিন্তু বেগের পরিবর্তন আমরা এইভাবে বের করবো, বুঝতে পারছো? আগে ছিল বস্তুটা এখানে স্থির, তো এখান থেকে আমি যদি এখানে নিয়ে আসি, মানে ফেলে দিই আর কি, হ্যাঁ, মানে ভূপৃষ্ঠ থেকে 2r উচ্চতায় ছিল, দেন আমি বস্তুটাকে ফেলে দিছি, তো ভূপৃষ্ঠ থেকে আর উচ্চতায় যখন আসবে তখন তার বেগটা কত হয়েছে, এটা এই প্রশ্নটা ছিল হচ্ছে আগের প্রশ্নটা। তো এই দুইটা প্রশ্ন কিন্তু আলাদা, এই দুইটা একটার সাথে আবার কিন্তু মিশাই ফেলবে না। এবার আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করব, খুবই স্পেশাল টাইপ ম্যাথ প্রবলেম। তো আগে আমরা কিছু কনসেপ্ট ক্লিয়ার করে নিই। যেমন দেখো এইখানে কোনো ভর নাই, আপাতত দেখো এই বোর্ডের তলে কোনো ভর নাই, আমি একটা ভরকে এনে এখানে রাখলাম। এই ভরটাকে এখানে এনে রাখতে আমার কি কোনো কাজ করা লাগছে বলো তো? এক্সটার্নাল এজেন্ট দ্বারা কোনো কাজ হয়েছে? না, এক্সটার্নাল এজেন্ট দ্বারা কোনো কাজ হয়নি। কেন হয়নি? কারণ এই ভরটাকে আমি এখানে এনে রাখছি, এখানে অন্য কোনো ভরের মহাকর্ষ ক্ষেত্র নেই যে আমি ওই মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে এই বস্তুটাকে এনে রাখছি, এমন কোনো ঘটনা কিন্তু এখানে ঘটে নাই। এই কারণে এই ভরটাকে এখানে এনে রাখতে আমার এক্সটার্নাল এজেন্ট দ্বারা কোনো কাজ করা লাগে নাই, সুতরাং এই ভর বস্তুর মধ্যে কোনো বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি জমা হয় না। ধরো এই ভরের মান হচ্ছে এম। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই ভর সিস্টেম, যেখানে এই ভর সিস্টেমে একটা মাত্র ভর আছে, এই ভর সিস্টেমের পটেনশিয়াল এনার্জি কত, তাহলে উত্তর হচ্ছে এই ভর সিস্টেমের পটেনশিয়াল এনার্জি হবে হচ্ছে 0। এবার আমি করলাম কি, এইখানে আর একটা ভর এনে রাখলাম, এই যে আর একটা এম ভর, মানে এর ভর যতটুকু এর ভরও ততটুকু, এরকম আর একটা ভর এনে রাখলাম। তো এর কেন্দ্র থেকে এর কেন্দ্রের দূরত্ব হচ্ছে ডি। এবার এই ভরটা রাখতে কি আমার কোনো কাজ করা লাগবে? হ্যাঁ, লাগবে। কারণ এবার দেখো এই ভরটাকে আমি যখন এখানে এনে রাখছি, তখন কিন্তু এই যে ভর বস্তুটা, এই ভর বস্তুর মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে এনে রাখছি। তাহলে এই ভর বস্তুর মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে এনে রাখতে গেলে অবশ্যই এক্সটার্নাল এজেন্ট দ্বারা এই মহাকর্ষ বলের বিরুদ্ধে একটা কাজ করা লাগবে। ওই কাজটাই এই বস্তুটার মধ্যে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি হিসেবে জমা থাকবে। এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি এই যে ভর সিস্টেম, এবার এই ভর সিস্টেমে কয়টা ভর আছে? 2টা ভর আছে। তাহলে এই ভর সিস্টেমের টোটাল পটেনশিয়াল এনার্জি, এই সিস্টেমটার টোটাল পটেনশিয়াল এনার্জি এইটুকু কত? তাহলে এবার হবে হচ্ছে কি, এই ভর বস্তুটাকে এনে রাখতে কতটুকু কাজ হয়েছে, তাহলে কাজ হয়েছে ওই কাজটাই হচ্ছে এর মধ্যে সঞ্চিত বিভব শক্তি। তাহলে এই পয়েন্টে এনে যদি আমি রাখি, দেখো এই পয়েন্টের দূরত্ব হচ্ছে এর কেন্দ্র থেকে ডি, তাহলে এই পয়েন্টের বিভব হচ্ছে -g, এর ভর m ডিভাইডেড বাই হচ্ছে ডি। এবার এইখানে আমি মনে করো এম ভরের, মানে এর ভরের সমান ভরের আর একটা বস্তু এনে রাখলাম, তাহলে এই বস্তুর উপরে বিভব শক্তি, তাহলে সেটা হবে -gm ডিভাইডেড বাই ডি, এটা ইনটু আবার এম, মানে এই যে ছোট হাতের এম আমরা গুণ করি, তো এই ছোট হাতের এম এর জায়গায় চলে আসবে বড় হাতের এম। তাহলে এতে সঞ্চিত বিভব শক্তি সেটা হবে -gm² ডিভাইডেড বাই হচ্ছে ডি। এই যে সিস্টেমটা, এই সিস্টেমের টোটাল পটেনশিয়াল এনার্জি হচ্ছে এইটা, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এবার আমি যদি এই সিস্টেমের মধ্যে আর একটা ভর এনে রাখি, মনে করো এখানে আর একটা ভর এনে রাখলাম, মনে করো এম মানের আর একটা ভর এনে রাখলাম, এইবার কতটুকু পটেনশিয়াল এনার্জি জমা হবে? এবার এই সিস্টেমটা টোটাল পটেনশিয়াল এনার্জি কিন্তু আর এটা থাকবে না, তখন এই যে সিস্টেমটা, এই সিস্টেমের মধ্যে অলরেডি কিন্তু 2টা ভর আছে, এই একটা ভর আছে আর এই একটা ভর আছে। তাহলে এই ভরের মহাকর্ষ ক্ষেত্রের জন্য এই বস্তু রাখতে একটা কাজ হবে, আবার এই ভরের মহাকর্ষ ক্ষেত্রের জন্য এই বস্তুটা রাখতে আর একটা কাজ হবে। তাহলে এই 2টা কাজ, তো আমরা একটু দেখি তো। প্রথমে এইটার কথা চিন্তা করো, এর কেন্দ্র থেকে মনে করো আমি ডি দূরত্বে রাখছি, এই যে ডি দূরত্বে রাখছি, তাহলে এই ভর বস্তুর জন্য এটা এনে রাখতে যে কৃত কাজটা সেটা হচ্ছে -gmm, তো একই ভর বলে m² ডিভাইডেড বাই হচ্ছে ডি। ঠিক একইভাবে এর জন্য তো একটা কাজ হবে, এরও তো মহাকর্ষের ক্ষেত্রের মধ্যে আমি এনে রাখতেছি, এখানে তো অলরেডি আরো একটা ভর আছে। তাহলে আমি যদি এর মহাকর্ষ ক্ষেত্রের কথা চিন্তা করি, তাহলে এর মহাকর্ষ ক্ষেত্রের জন্য এই বস্তুতে কাজ সেটা হবে -gmm, মানে m² ডিভাইডেড বাই ডি। তাহলে আলটিমেটলি এবার এই বস্তুটা এনে স্থাপন করতে কৃত কাজ হবে -gm² ডিভাইডেড বাই ডি, -gm² ডিভাইডেড বাই ডি, আলটিমেটলি -2gm² ডিভাইডেড বাই ডি। বুঝতে পারছি ব্যাপারটা? এবার যদি আমি জিজ্ঞেস করি এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রের টোটাল পটেনশিয়াল এনার্জি কত, তাহলে টোটাল পটেনশিয়াল এনার্জি হবে এইটা যোগ এইটা যোগ এইটা, তাহলে -3gm² ডিভাইডেড বাই ডি, এইটা হচ্ছে এই সিস্টেমটার টোটাল পটেনশিয়াল এনার্জি। তো এই টাইপের একটা ম্যাথ আমরা একটু পরে দেখব।
তো ব্যাপারটা তো বুঝলা যে দুইটা যদি ভর হইতো, যদি এটা না থাকতো তাহলে সিস্টেমের টোটাল পটেনশিয়াল এনার্জি হচ্ছে এইটা, আর যদি তিনটা ভর হয় তাহলে এইটা। এখন যদি এখানে আমি আরো একটা ভর এনে স্থাপন করি তাহলে ওই ভরটাকে স্থাপন করতে তখন তিনটা ভর থাকবে, এখানে তিনটা, একটা দুইটা তিনটা ভর থাকবে, তো তিনটা ভরের জন্য আবার তিনটা কাজ হবে। তাহলে এইভাবে আমরা কিন্তু কোনো সিস্টেমের পটেনশিয়াল এনার্জি বের করি। তড়িতের ক্ষেত্রেও কিন্তু দেখো, স্থির তড়িতের ক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারটা করছিলাম। এখন দেখো এই কনসেপ্টটা আমাদের লাগবে কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করতে গিয়ে। তো দেখো আমরা প্রথমে একটা ম্যাথ প্রবলেম করি, এটা হচ্ছে 17 নম্বর ম্যাথ প্রবলেম। আমাদের বলতেছে দুইটা আইডেন্টিক্যাল ভর আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এরকম একটা ভর আছে, ঠিক একই ভরের আরেকটা বস্তু আছে, মানে দুইটা আইডেন্টিক্যাল ভর। তো এর ভর যদি m হয় তাহলে এর ভর হচ্ছে m, এদের কেন্দ্রদ্বয় সংযোজক সরলরেখার দূরত্ব এটা আমাদের বলে দিয়েছে d। এবার দেখো এই দুইটা বস্তু পরস্পরকে মহাকর্ষ বলে আকর্ষণ করে, এখানে কিন্তু আর কোনো ভর টন নাই, আর কোনো বল কিন্তু এই বস্তুর উপরে কাজ করতেছে না, শুধুমাত্র এই দুইটা বস্তুর উপরে পরস্পরের মহাকর্ষ বলটাই কাজ করতেছে। এই বস্তুটা মহাকর্ষ বলে একে আকর্ষণ করতেছে, তার দিকে আকর্ষণ করতেছে, টেনে নিয়ে আসতেছে। আবার দেখো এই বস্তুটাও কিন্তু মহাকর্ষ বল প্রয়োগ করে এই বস্তুটাকে তার দিকে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে এর জন্য এই বস্তুটা এইভাবে আকর্ষিত হচ্ছে, আর এর জন্য এই বস্তুটা এইভাবে এর দিকে আকর্ষিত হচ্ছে। তাহলে এখানে যদি অন্য আর কোনো বল কাজ না করে তাহলে দুইটা বস্তু কিন্তু এই যে পরস্পরের দিকে আস্তে 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 গতিশীল হতে থাকবে। এই যে দুইটা বস্তু, এই দুইটা বস্তু এই আকর্ষণ বলের দরুন, একটা আর একটার দিকে আকর্ষণ বলের দরুন আস্তে 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 পরস্পরের কাছে আসতে থাকবে। তো এইভাবে বলতেছে পরস্পরের কাছে আসতে আসতে যখন তাদের মধ্যবর্তী দূরত্ব পূর্বের দূরত্বের অর্ধেক হবে, মানে ডি এর অর্ধেক হবে, তখন তাদের বেগ কত। তাহলে আমরা একটু প্রশ্নটা আগে লিখে নিই যে দুইটা বস্তু গতিশীল হয়ে পরস্পরের কাছে আসতে আসতে যখন তাদের মধ্যবর্তী দূরত্ব, এই যে মধ্যবর্তী দূরত্ব বলতে কিন্তু আমরা সর্বদাই বুঝবো কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। এই মধ্যবর্তী দূরত্ব d/2 হলে বস্তুদ্বয়ের বেগ কত, বস্তুদ্বয়ের বেগ কত, এটা আমাদের বের করতে হবে। খুবই সুন্দর একটা প্রবলেম। তাহলে আমরা একটু সলভ করার ট্রাই করি। দেখো এটা ছিল হচ্ছে আদি অবস্থা, এবার আমরা ফাইনাল অবস্থাটা দেখি, মানে যখন তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে d/2। তাহলে এইটা এর দিকে আসতেছে, এটা এর দিকে আসতেছে, এই যে আস্তে আস্তে ডি এর মানটা কমতেছে। তাহলে কমে মনে করো যে এই অবস্থায় আসলো, এই যে দুইটা বস্তু এই অবস্থায় আসলো, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে d/2। তো এই পয়েন্টে তাদের কোনো বেগ ছিল না, মানে এর বেগ ছিল 0, এর বেগও ছিল 0। কিন্তু যখন এই পয়েন্টে আসছে তখন এর বেগটা হচ্ছে v আর এর বেগটা হচ্ছে v, একই বেগ v। আচ্ছা একই বেগ কেন? এর বেগও v হইলো, এর বেগও v হইলো, এটা কেন? যে এর বেগ মনে করো v, এর বেগ হইতে পারতো 2v, এরকম বেগের মানটা বেশি হইতে পারতো, তা হইলো না কেন? দুইটা ভরের মান সমান, দেখো দুইটা ভরের মান সমান, তাহলে দুইটার কিন্তু বেগও সমান থাকবে। যেহেতু দুইটা ভরের মান সমান, দুইটার বেগও কিন্তু সমান থাকবে, মানে এর ভর আর এর ভর সেম, তাহলে এ যত বেগে এদিকে আগাবে এও কিন্তু ঠিক তত বেগে এদিকে আগাইতে থাকবে। যদি ভর আলাদা হইতো তাহলে কিন্তু বেগ আলাদা হইতো, সেটা আমরা একটু পরে দেখবো। ভর আলাদা হলে কি হবে সেটা আমরা একটু পরে দেখবো, যাদের মনে এই প্রশ্নটা জাগছে অ্যান্সারটা আমি একটু পরে দিব। তো ব্যাপারটা হচ্ছে কি, সবসময় দেখো এখানে কথা হচ্ছে মানে মোমেন্টাম এটা সংরক্ষণশীল থাকতে হবে, ভরবেগটা সংরক্ষণশীল থাকতে হবে। তো দেখো ভরবেগটা সংরক্ষণশীল থাকতে গেলে কি হয়, mv, তাহলে এর ভর এর বেগ, আর এখানে দেখো mv বিপরীত দিকে, তাহলে -mv এটা ইকুয়াল টু হতে হবে 0। দেখো তাই হচ্ছে, দেখো mv - mv বিয়োগ করলে 0 হচ্ছে। তাহলে অবশ্যই বেগের মানটা সমান হতে হবে, তাহলে এই মোমেন্টামটা, ইনিশিয়াল মোমেন্টাম এবং ফাইনাল মোমেন্টাম এটা কিন্তু সেম থাকবে। তো এই সেম থাকার জন্যই কিন্তু দুইটা বেগ সেম হতে হবে। এখানে দেখো এই যে মোমেন্টাম সংরক্ষণশীল, এটা আমরা কখন কাটাই? এক্সটার্নাল কোনো বল প্রযুক্ত না হলে। এখানে কোনো এক্সটার্নাল বল প্রযুক্ত হচ্ছে না, এই বস্তুটা এর দিকে মানে আকর্ষিত হচ্ছে, আবার এই বস্তুটা এইদিকে আকর্ষিত হচ্ছে। তো এই বস্তুটা যত বলে এদিকে আকর্ষিত হচ্ছে মহাকর্ষ বলে, ঠিক একই বলে কিন্তু এই বস্তুটা এদিকে আকর্ষিত হচ্ছে। তাহলে দুইটা বলের যদি আমি নিট করি, লব্ধি করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু লব্ধি 0 হচ্ছে, মানে এক্সটার্নাল আর কোনো বল কিন্তু এখানে কাজ করতেছে না, দুইটা বস্তুর মধ্যে মহাকর্ষ বলটাই কাজ করতেছে, যার নিট বলটা 0। আর নিট বল যদি 0 হয় দেন পি ইনিশিয়াল ইকুয়াল টু হচ্ছে পি ফাইনাল। তো পি ইনিশিয়াল পি ফাইনাল, তাহলে এর ভর এর বেগ এবং এর ভর এর বেগ সমান থাকতে হবে। তাহলে যেহেতু ভর সমান, তাহলে ভর বেগ যদি সেম থাকতে হয় তাহলে অবশ্যই বেগের মানটাও সমান হতে হবে। বুঝতে পারছো? এখান থেকে আমি বুঝে গেছি। তো এইটা তোমার মনে করো যে টিচারকে অত ভালো করে বুঝাই দেওয়ার দরকার নেই, টিচার এই জিনিসটা বোঝে, তুমি জাস্ট বুঝে রাখলেই হবে। এবার আমাদের বের করতে হবে বেগের মানটা কত, এইটা আমরা কিভাবে বের করবো? এইটা বের করবো হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার কনসেপ্ট দিয়ে। তো শক্তির সংরক্ষণশীলতার কনসেপ্ট কি? এটা হচ্ছে ইনিশিয়াল ঘটনা, এটা হচ্ছে ফাইনাল ঘটনা। তো শক্তির সংরক্ষণশীলতার কনসেপ্ট বলে ইনিশিয়াল এনার্জি আর ফাইনাল এনার্জি সমান হবে। তাহলে আমরা একটু দেখি তো এখানে ইনিশিয়াল এনার্জি কত। এর বেগ কত ছিল? 0। এর বেগ কত ছিল? 0। তাহলে এর গতিশক্তি হাফ m0² 0। এর গতিশক্তি হাফ m0² 0। এই সিস্টেমের পটেনশিয়াল এনার্জি কত ছিল? এই সিস্টেমে কয়টা ভর? দুইটা ভর। তাহলে পটেনশিয়াল এনার্জি কত ছিল? মাইনাস, তুমি যে কোনো একটার কথাই চিন্তা করো, এটার কথাই চিন্তা করো, তাহলে -g, মানে এর মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে এই বস্তুটা আছে,
তাহলে বিভব শক্তি মাইনাস জি এম এম ডিভাইডেড বাই এর কেন্দ্র থেকে এর কেন্দ্রের দূরত্ব, এটা হচ্ছে ডি। একবারে তুমি লিখতে পারতো যে মাইনাস জি এম স্কোয়ার ডিভাইডেড বাই ডি। তো দেখো একটু আগে আমি এই জিনিসটা দেখাইছিলাম যে দুইটা ভর সিস্টেম, আইডেন্টিক্যাল ভর সিস্টেম থাকলে তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই সিস্টেমের পটেনশিয়াল এনার্জি হয়, দুইটা ভর যখন থাকবে পটেনশিয়াল এনার্জি হয় মাইনাস জি এম স্কোয়ার ডিভাইডেড বাই ডি। এবার আসো এনার্জি ফাইনাল এনার্জি। এইবার এর বেগ আছে, এরও বেগ আছে, এর ভর যা এর ভরও তাই, তাহলে এর গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, এর গতিশক্তিও হাফ এম ভি স্কোয়ার, দুইটা বেগ একই, এর বেগ যা এর বেগও তাই। এবার দেখো তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এবার কত, ডি বাই টু। এবার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি বাই টু। তাহলে এবার বিভব শক্তি হবে বা পটেনশিয়াল এনার্জি, সিস্টেমের পটেনশিয়াল এনার্জি হবে মাইনাস জি এম এম মানে এম স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আগে লিখতাম ডি, এবার লিখবো ডি ডিভাইডেড বাই টু। বুঝতে পারছো, এই সিস্টেমের পটেনশিয়াল এনার্জি হচ্ছে এইটা। তো ব্যাপার হচ্ছে এই দেখো, এই যে গতিশক্তি পাইছে না, গতিশক্তি কোত্থেকে পাইলো, বিভব শক্তির পতন থেকে পাইলো। দেখো এই লাইনটা খুব ভালো করে এইভাবে বুঝতে পারবা। আমি এইটাকে এই পাশে নিয়ে আসি, তো এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে জি এম স্কোয়ার ডিভাইডেড বাই নিচে হচ্ছে ডি, উপরে টু চলে গেল আর মাইনাস এ পাশে চলে আসলে প্লাস হয়ে গেল, মাইনাস জি এম স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে ডি। এবার দেখো যে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার মানে এম ভি স্কোয়ার। তো আমাদের বেগের মানটা ভি এর মানটা বের করতে হবে। তো একটু খেয়াল করে দেখো যে আমি বলতেছিলাম বিভব শক্তির পতন হচ্ছে গতিশক্তির অর্জন। তো এইটা হচ্ছে এই ক্ষেত্রে বিভব শক্তি, এটা থেকে এই যে এটা বাদ দিচ্ছি, এই যে বিভব শক্তির পতন মানে বিভব শক্তির পার্থক্য, এটাই আসলে গতিশক্তির সঞ্চার করতেছে। এই যে এটা সমান সমান, এই যে বিভব শক্তির পার্থক্য এটা সমান সমান গতিশক্তি। তো এখান থেকে আমাদের বের করতে হবে কি, ভি এর মানটা বের করতে হবে। তাহলে আমরা দেখো এই যে লিখতে পারি এম ভি স্কোয়ার, এটা ইকুয়াল টু টু থেকে এক বিয়োগ, তাহলে একটাই থাকবে জি এম স্কোয়ার ডিভাইডেড বাই ডি। তো এম এম একটা কেটে দাও, তাহলে ভি স্কোয়ার এটা ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই ডি, তাহলে ভি ইকুয়াল টু হবে রুট ওভার জি এম ডিভাইডেড বাই ডি। এখন তুমি এই সূত্রে মানগুলো বসাই দিবা, এই যে সূত্রটা, এই সূত্রে মানগুলো বসাই দিবা, মানগুলো বসাই দিয়ে তুমি বেগের মানটা বের করে ফেলবা। আর যদি মনে করো যে মান বলে না দেয়, তাহলে আমরা বেগ কত হবে এটাই হবে, মানে এরকম একটা জিনিস চাইছে আর কি। তো এই টাইপের একটা প্রশ্ন কিন্তু বুয়েটে আসছিল, ঠিক গতবারই বুয়েটে আসছিল। তো সেই ক্ষেত্রে ভরের মানটান বলে দেওয়া ছিল। তো দুইটা বস্তু পরস্পরের দিকে আগাচ্ছে, আগাইতে আগাইতে দেখো একটা সময় কিন্তু সংঘর্ষে লিপ্ত হয়ে যাবে। এই যে দুইটা বস্তু পরস্পরের দিকে আগাচ্ছে, আগাইতে 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 এক সময় সংঘর্ষে লিপ্ত হয়ে যাবে। তো বুয়েটে যে প্রশ্নটা আসছিল আর কি ভর্তি পরীক্ষায়, সেই প্রশ্নটা চাইছিল যে যখন সংঘর্ষে লিপ্ত হবে তখন তার বেগটা কত, এটা আমাদের বের করতে বলছিলাম। তো আমরা এবার ওই প্রবলেমটা একটু সলভ করব। তো তার আগে আমরা আরেকটা কথা একটু বলে নিই, সেটা হচ্ছে এই ক্ষেত্রে দুইটা ভর সমান ছিল। যদি দুইটা ভর সমান না থাকতো তাহলে কি হইতো, তাহলে তাদের বেগটা কত হইতো, যে এর বেগ কত হইতো এর বেগ কত হইতো যখন তাদের মধ্যবর্তী দূরত্ব হইতো ডি ডিভাইডেড বাই টু। তো এই প্রবলেমটা আগে আমরা একটু সলভ করে নিই, দেন বুয়েটে যে প্রবলেমটা আসছিল ওই প্রবলেমটা আমরা সলভ করবো। আর যদি প্রশ্নে মান যদি বলে দেওয়া থাকে, এম এর মান ডি এর মান যদি বলে দেওয়া থাকে, তো তুমি লাস্টে এখানে বসাই দিয়ে বেগের মানটা বের করবে, একটা নিউমেরিক্যাল মান তোমার আসবে। মানে কঠিন কিন্তু কোনো ব্যাপার না, জাস্ট কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে এই প্রবলেমগুলো কিন্তু সলভ করা যায়। তো চলো এবার আমরা হচ্ছে দেখি যে দুইটা আলাদা আলাদা ভর থাকলে সেই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে। তো এবার আমাদের বলতেছে প্রশ্নটা, আমাদের বলতেছে 18 নম্বর প্রশ্নটা। এবার বলতেছে দুইটা ভর কিন্তু এবার আইডেন্টিক্যাল ভর না। এই যে ভরটা, এই ভরের মান মনে করো এম, আর এই যে ভরটা, এই ভরটার মান হচ্ছে 2m, এর দ্বিগুণ ভর, এর দ্বিগুণ ভর। তো কেন্দ্রদ্বয়ের দূরত্ব ছিল হচ্ছে ডি। এখন ওই একই প্রশ্ন, কেন্দ্রদ্বয়ের দূরত্ব, কেন্দ্রদ্বয়ের দূরত্ব ডি বাই টু হলে এদের বেগ কত হবে, এদের বেগ কত হবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে দেখো আবার একইভাবে এ মহাকর্ষ বলে ওকে এইদিকে টানতেছে, আবার এও মহাকর্ষ বলে একে এদিকে টানতেছে। তাহলে দুইটা বস্তু পরস্পরের দিকে আগাইতে থাকবে। এখানে আর কোনো কিন্তু মানে মহাকর্ষীয় বস্তু নাই, মানে ভর বস্তু নাই যে মহাকর্ষ বল প্রয়োগ করবে, এই দুইটা বস্তু আছে এখানে। তাহলে দুইটা বস্তু পরস্পরের দিকে আগাইতে থাকলো, এটা হচ্ছে ইনিশিয়াল ঘটনা। এবার আমরা একটু ফাইনাল ঘটনাটা লিখি। এটা হচ্ছে এম ভরের বস্তুটা, আর এইটা হচ্ছে 2m ভরের বস্তুটা। তো এর বেগটা আর এর বেগটা এটা আমাদের বের করতে হবে। এইবার দেখো আমি বেগটাকে কিন্তু যে এটাকে ভি এটাকে ভি একই বেগ লিখতে পারবো না, এবার কিন্তু দুইটা বেগ সমান হবে না। বলো তো কার বেগটা বেশি হবে আর কার বেগটা কম হবে? তো অবশ্যই এটা হচ্ছে ভারী, এই সেন্সে আমরা বলতে পারি ভারী যেটা তার বেগ কম হবে, হালকা যেটা তার বেগ বেশি হবে। মানে দুইজন, একজন মোটা মানুষ আর একজন চিকন মানুষ, হ্যাঁ, পরস্পরের দিকে ডাকতেছে, একজন আরেকজনকে ডাকতেছে। তাহলে হালকা যে সে কিন্তু দৌড়াই চলে আসতে পারবে, হ্যাঁ, বেশি বেগ নিয়ে দৌড়ায় চলে আসতে পারে। আর ভারী যে তার বেগটা মানে সে একটু দৌড়াবে, ধীরে 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 দৌড়াবে। তো এই সেন্সে একটু চিন্তা করে বলতে পারো যে ভারী বস্তুটার বেগ কম হবে আর হালকা বস্তু যেটা তার বেগটা বেশি হবে। তাহলে দেখো এর চেয়ে এর ভর হচ্ছে দ্বিগুণ, তাহলে বেগ এর চেয়ে এর বেগ হবে হচ্ছে দ্বিগুণ, এইভাবে আমরা বলতে পারি। বাট আমরা এইভাবে বলবো না, আমরা একেবারে ম্যাথমেটিক্যালি বলবো। এখানে এক্সটার্নাল কোনো বল প্রযুক্ত হচ্ছে না। ওই যে বলছিলাম যে মহাকর্ষ বল এর জন্য এর উপরে মহাকর্ষ বল এদিকে, আবার এর জন্য মহাকর্ষ বল এদিকে, মানে পরস্পরের বিপরীত দিকে মহাকর্ষ বল। তো
তো এ কে যে বলে আকর্ষণ করতেছে, ও কে সেই বলে আকর্ষণ করতেছে, দুইটা পরস্পরের বিপরীতমুখী। তো তুমি যদি এর লব্ধি করো, লব্ধি করতে শূন্য, এক্সটার্নাল কোনো বল এখানে প্রযুক্ত হচ্ছে না। আর বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে ভরবেগ সংরক্ষণশীল থাকবে, অর্থাৎ পি ইনিশিয়াল ইকুয়াল টু হবে হচ্ছে পি ফাইনাল। তাহলে এই ক্ষেত্রে আমরা একটু দেখি তো, এই ক্ষেত্রে মানে এই যে বস্তুটা, এই বস্তুটার বেগ এইদিকে ধরলাম, এই বেগটা হচ্ছে ভি। তাহলে এই বস্তুটার বেগ এইদিকে মনে করো, এটাকে আমরা ধরলাম হচ্ছে ভি ড্যাশ। তো আমরা দেখবো যে ভি ড্যাশের মানটা কত হয়, এটা আমরা একটু বের করে দেখবো। তাহলে ভরবেগ যদি সংরক্ষণশীল থাকতে হয়, দেখো এই ক্ষেত্রে এর কোনো বেগ ছিল না, বেগ হচ্ছে শূন্য, এরও কোনো বেগ ছিল না, বেগ হচ্ছে শূন্য, তাহলে 0 + 0। এবার পরে এই যে ফাইনাল অবস্থায় এখানেও কিন্তু শূন্য হইতে হবে। তাহলে এর হচ্ছে এম ছোট হাতের ভি, আর এটা বিপরীত দিকে, তাহলে বিপরীত দিকে হলে যে মাইনাস 2m ভি ড্যাশ। তা আমি দেখবো এর যদি ভি হয় দেন ভি ড্যাশের মানটা কত হয়, এটা আমরা দেখবো। তো এই জিনিসটাকে আমরা এই পাশে নিয়ে আসি, যে 2m ভি ড্যাশ ইকুয়াল টু এম ভি। তাহলে এম কাটাকাটি গেল, তাহলে এই যে ভি ড্যাশ এটা ইকুয়াল টু হচ্ছে ভি ডিভাইডেড বাই 2। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি যে ভি ড্যাশ এটা হচ্ছে ভি ডিভাইডেড বাই 2। তাহলে এর বেগ যদি ভি হয় তাহলে ভি ড্যাশ এইটা হবে ভি এর অর্ধেক, মানে এর বেগ আমরা এই যে ধরছি ভি, তাহলে ভি ড্যাশটা হবে হচ্ছে ভি এর অর্ধেক, ভি বাই 2। তাহলে ব্যাপারটা আমরা এইভাবে বলি, এর বেগটাকে আমরা ধরলাম 2v, তাহলে এর বেগটা হবে এর অর্ধেক, তাহলে এর অর্ধেক হলে এর বেগটা হবে হচ্ছে v। বুঝলা, খুব সহজে এভাবে নিলাম যে এর বেগটাকে ধরলাম 2v, তাহলে এর অর্ধেক হবে, এর বেগটা হবে হচ্ছে v। তাহলে এইভাবে আমরা বুঝতে পারলাম যে কার বেগ কত হবে। তাহলে এই যে পি ইনিশিয়াল পি ফাইনালের কাজ শেষ, এটা আমরা মুছে দিলাম, যেহেতু এখানে আমরা বেগ 2v ধরছি, তাহলে এর বেগটা হবে v। দেখো গুণ করো, দেখো তুমি গুণ করো, এই যে এখানে 2mv, এখানেও দেখো গুণ করো 2mv, সেম। তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে, যেহেতু পরস্পরের বিপরীত দিকে ভরবেগ, দেখো পরস্পরের বিপরীত দিকে বিয়োগ করলে কত হবে, 0 হবে। বুঝতে পারছি? এইটুকু বোঝা গেলে তারপরে ম্যাথ হয়ে গেছে, আর বাদ বাকি থাকলে হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা খাটানো। এবার আমরা একটু শক্তির সংরক্ষণশীলতা খাটাই, এনার্জি ইনিশিয়াল আর এনার্জি ফাইনাল। তাহলে ইনিশিয়াল এনার্জি এই ক্ষেত্রে দেখি, তার বেগ ছিল, এর বেগ ছিল 0, এর বেগ ছিল 0, এরও বেগ ছিল 0, তাহলে 0 + 0, কোনো গতিশক্তি নাই। তাহলে এই সিস্টেমের বিভব শক্তিটা এবার আমরা দেখি। এবার দেখো বিভব শক্তি হবে -gmm, তাহলে m আর 2m ডিভাইডেড বাই হচ্ছে d। বুঝতে পারছো? -gmm মানে m to m। এবার আসে ফাইনাল, তাহলে ফাইনালে হচ্ছে 12m 2v², এইখানে হচ্ছে 12 2m v², আর এই সিস্টেমের পটেনশিয়াল এনার্জি হচ্ছে -gm 2m ডিভাইডেড বাই হচ্ছে d ডিভাইডেড বাই 2। তাদের কেন্দ্রের দূরত্ব এবার কত, d ডিভাইডেড বাই 2, তাহলে -gm 2m ডিভাইডেড বাই d ডিভাইডেড বাই 2। তাহলে এবার আমরা একটু হিসাব নিকাশের দিকে মন দিই। তাহলে এখানে হচ্ছে -2gm² ডিভাইডেড বাই d, এখানে আমরা পাচ্ছি 12m, তাহলে 2 এর বর্গ 4, তাহলে এখানে আমরা পাচ্ছি, একবারে লিখে দিই, এখানে পাচ্ছি 2m v², আর এখানে এই যে 2 কাটাকাটি যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে m v² মাইনাস g2gm² ডিভাইডেড বাই হচ্ছে d বাই 2, তাহলে উপরে চলে আসলে এখানে হচ্ছে 4, তাহলে 4। তাহলে এবার আমরা একটা কাজ করি, এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসি। তো এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসলে -4, এ পাশে এসে +4 -2, তাহলে এখানে থাকবে আলটিমেটলি 2gm² ডিভাইডেড বাই d, এক লাইন গ্যাপ দিলাম, 2m v², তাহলে 3m v²। আমাদের টার্গেট হচ্ছে বেগের মান ভটা বের করা, m² আছে, তাহলে আমরা এখানে পাবো v², এটা ইকুয়াল টু হবে 2gm ডিভাইডেড বাই d, 3 নিচের দিকে চলে আসবে, এই যে নিচে 3, তাহলে অর্থাৎ v, বেগের মান v, এটা হবে হচ্ছে এই ক্ষেত্রে √2gm ডিভাইডেড বাই 3d। এই ক্ষেত্রে বেগ v হবে হচ্ছে এটা। তো v কার বেগ ধরছিলাম, এর বেগ ধরেছিলাম, এর বেগ হচ্ছে এটা, তাহলে এর বেগ v, এইটা হবে হচ্ছে √2gm ডিভাইডেড বাই d, আর ডিভাইডেড বাই 3d, আর এর বেগ হবে হচ্ছে 2v। তাহলে এর যে বেগটা, এই বেগটা হবে, এই বেগ vটা হবে, বা v ড্যাশ যাই ধরো না কেন, এইটা হবে হচ্ছে 2 × √2gm ডিভাইডেড বাই হচ্ছে 3d। তাহলে এর বেগ এটা হবে আর এর বেগ এটা হবে, কখন, যখন তাদের মধ্যবর্তী দূরত্বটা পূর্বের দূরত্বের, মানে আগে ছিল কত d, এই দূরত্বের অর্ধেক হবে। তো এটা কিন্তু খুবই সহজ একটা ম্যাথ। তো এবার চলো আমরা বুয়েটে যে ম্যাথটা আসছিল, অর্থাৎ দুইটা আইডেন্টিক্যাল ভরবস্তু, তারা পরস্পর যখন সংঘর্ষ হবে, সংঘর্ষকালীন বেগটা কত, এটা আমাদের বের করতে বলছিল। তো এই প্রবলেমটা আমরা একটু সলভ করি। তো বোর্ডটা আগে একটু মুছে দিই। এই প্রবলেমটা 20 নম্বর প্রবলেম। এর আগে যে দুইটা প্রবলেম করাইলাম, এটা হচ্ছে 18-19 হবে, আমি ভুলে 17-18 দিয়ে ফেলছি, তোমরা একটু ঠিক করে নিও আর কি। তো এই প্রবলেমটা আমাদের বলতেছে যে দুইটি নক্ষত্র উভয়ের ভর 2 × 10⁻30 কেজি, উভয়ের ব্যাসার্ধ 10⁻4 কিলোমিটার, তারা পরস্পরের দিকে ধাবিত হওয়া শুরু করে।
ধাবিত হওয়া শুরু করে, মানে মহাকর্ষ বলের জন্য, মহাকর্ষ আকর্ষণ বলের জন্য পরস্পরের দিকে গতিশীল হওয়া শুরু করে। এখন আমাদের বলতেছে তাদের মধ্যবর্তী দূরত্ব যখন 10⁹ কিলোমিটার, তখন তাদের গতি নগণ্য। এখন আমাদের এই ক্ষেত্রে নির্ণয় করতে বলছে যে দুইটা বস্তু পরস্পরের দিকে তো আগাইতেছে, একটা সময় তো দুইটা বস্তু পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে। তো যখন সংঘর্ষে লিপ্ত হবে, সংঘর্ষে বস্তুদ্বয় লিপ্ত হবে, তখনকার বেগ কত, মানে কত বেগ নিয়ে গিয়ে সংঘর্ষে লিপ্ত হবে, এটা আমাদের বের করতে বলছে। তা আমাদের কি কি ডাটা দেওয়া আছে? দুইটা বস্তুর ভর বলে দেওয়া আছে, দুইটা ভর সিস্টেমের ব্যাসার্ধটা বলে দেওয়া আছে, এবং তাদের ইনিশিয়াল অবস্থায় তাদের মধ্যবর্তী দূরত্ব। তো এই মধ্যবর্তী দূরত্ব বলতে আমরা কোন দূরত্বটাকে বুঝবো? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তো এটা আমাদের বলে দেওয়া আছে 10⁹ কিলোমিটার। তাহলে আমরা একটু চিত্র এঁকে ফেলি। দুইটা আইডেন্টিক্যাল ভর, এই একটা ভর আর এই একটা ভর, এর ভর বড় হাতের এম, এর ভরও বড় হাতের এম, তাদের কেন্দ্রের মধ্যবর্তী এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে আর। তো এই মানটা আমাদের বলে দেওয়া আছে যে 10⁹ কিলোমিটার এটা ছিল। তো তখন তাদের বেগ, দেখো বলছে যে তখন তাদের বেগ নগণ্য, এই যে গতি নগণ্য মানে কি? এখানে তার বেগ হচ্ছে 0, এখানে তার বেগ হচ্ছে 0। এবার মহাকর্ষ বলের জন্য পরস্পরের দিকে আগাইতেছে। তো আগাইতে মনে করো যে এইটা আগাইতেছে, এইটাও আগাইতেছে, আগাইতে একটা সময় কিন্তু এই দুইটা পরস্পরের সাথে এরকম সংঘর্ষে লিপ্ত হবে, একটা গিয়ে আরেকটাকে ধাক্কা দিবে। তো যখন এরকম সংঘর্ষে লিপ্ত হবে, সেই মুহূর্তের বেগটা কত, এটা আমাদের বের করতে বলছে। তাহলে সেই মুহূর্তে এর বেগ হচ্ছে ভি, এর বেগও হবে ভি। আচ্ছা, দুইটার বেগ কেন সেম হইলো? দুইটা আইডেন্টিক্যাল ভর, তাহলে দুইটার বেগও সেম থাকবে। এটা তো আমরা একটু আগেই দেখছি, তো এটা তো এখন আর ভেঙে বোঝানোর দরকার নেই যে দুইটার বেগ সেম হবে কিনা। এবার দেখো তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, অনেকে ভাবে কি এই ক্ষেত্রে মনে হয় কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব নাই, আছে। এই জিনিসটা ভুল করা যাবে না। পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে, স্পর্শ করে গেছে, কিন্তু তারপরও তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আছে। সেই দূরত্বটা হচ্ছে, দেখো এর ব্যাসার্ধ এই যে ক্যাপিটাল আর, এর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, তাহলে তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2R। বুঝতে পারছো ব্যাপারটা? অনেকে ভাবে কি তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, কিন্তু এই ক্ষেত্রে 0 না। যে কোনো দূরত্ব কাউন্ট করতে হবে কেন্দ্র থেকে। পৃষ্ঠের কথা চিন্তা করলে তুমি বলতে পারতা যে পৃষ্ঠের সাপেক্ষে যে এর পৃষ্ঠ থেকে ওর পৃষ্ঠের দূরত্ব কত, তাহলে সেই ক্ষেত্রে হয়তো 0, বাট আমরা দূরত্ব কাউন্ট করি হচ্ছে কেন্দ্র থেকে। তো এই জিনিসটা কিন্তু মানে খেয়াল রাখতে হবে। এবার আসো, এটা হচ্ছে ইনিশিয়াল অবস্থা, এটা হচ্ছে ফাইনাল অবস্থা। তাহলে ইনিশিয়াল অবস্থার এনার্জি ইকুয়াল টু হচ্ছে ফাইনাল অবস্থার এনার্জি, শক্তির সংরক্ষণশীলতা কনসেপ্ট। তাহলে আমরা খাটাই। এই ক্ষেত্রে এর বেগ হচ্ছে 0, তাহলে গতিশক্তি 0, এর বেগও 0, গতিশক্তি 0। এই সিস্টেমের, এই ভর সিস্টেমের পটেনশিয়াল এনার্জি, বিভব শক্তি, তাহলে কি হবে? -GM, দুইটাই এমই সেম, তাহলে একবারে লিখতেছি m² ডিভাইডেড বাই তাদের কেন্দ্রের দূরত্ব, এই যে এর কেন্দ্র থেকে এর কেন্দ্রের দূরত্ব, এটা হচ্ছে r, তাহলে -GM ডিভাইডেড বাই r। এইটা ইকুয়াল টু এনার্জি, ফাইনাল এনার্জি। তাহলে এবার ফাইনাল এনার্জি দেখো, এর বেগ আছে v, তো এর ভর বড় হাতের m, তাহলে এর গতিশক্তি হচ্ছে ½ বড় হাতের m v², এরও ভর হচ্ছে বড় হাতের m, তাহলে এর গতিশক্তি হচ্ছে ½ m v²। এবার এই সিস্টেমের পটেনশিয়াল এনার্জি কত? এই সিস্টেমের পটেনশিয়াল এনার্জি কত? 0 না। এই সিস্টেমের পটেনশিয়াল এনার্জি 0 না, তাদের কেন্দ্রের দূরত্ব আছে, তাহলে পটেনশিয়াল এনার্জি হবে -GM মানে m² ডিভাইডেড বাই কেন্দ্রদ্বয়ের দূরত্ব, কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে 2r। তো এখান থেকে আমাদের বেগের মান v বের করতে হবে, তাহলে ½ mv² মানে mv²। তো এটাকে আমরা এই পাশে লিখি যে mv²। এবার এইটাকে এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে এইটাকে এই পাশে পাঠিয়ে দিলে প্লাস হয়ে গেল, তাহলে gm² ডিভাইডেড বাই 2r -gm² ডিভাইডেড বাই ছোট হাতের r। তাহলে mv², এখান থেকে gm² কমন নাও, তাহলে 1 ডিভাইডেড বাই 2r -1 ডিভাইডেড বাই r। এবার দেখো m আমরা একটা কেটে দিতে পারি, তাহলে v² এটা ইকুয়াল টু হবে এখানে gm 1 ডিভাইডেড বাই 2r -1 ডিভাইডেড বাই ছোট হাতের r। আমাদের v এর মানটা বের করতে হবে। তো আমি যদি একবারে সূত্র চাই, তাহলে সূত্র এইভাবে লিখতে পারি যে √gm × 1 ডিভাইডেড বাই 2r -1 ডিভাইডেড বাই r। এবার মানগুলো বসে দাও। তাহলে g এর মান ধরো আমরা জানি, m এর মানে গ্রহ দুইটার ভর আমাদের বলে দিছে, এটা হচ্ছে 2 × 10⁻30, মান বসা দিব 1 ডিভাইডেড বাই 2r, আর হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত ছিল? 10⁴ কিলোমিটার। দেন এটাকে আমরা মিটারে কনভার্ট করে বসাবো, তাহলে 10⁷ মিটার হবে, হ্যাঁ, -1 ডিভাইডেড বাই r। তো এই r এর মান হবে হচ্ছে 10⁹ কিলোমিটার, এটাকে আমরা মিটারে কনভার্ট করে বসাবো, তাহলে 10⁻12 হবে। তাহলে এখান থেকে তুমি এবার হিসাব নিকাশ করে বেগের মানটা বের করবে, মানে এখন হচ্ছে ক্যালকুলেটরের ব্যবহার, ঠিকঠাকভাবে চাপতে পারলে ঠিকঠাক অ্যান্সার আসবে। তো এটা কিন্তু খুবই দেখো সহজ একটা প্রবলেম ছিল, যার কনসেপ্ট ক্লিয়ার আছে সে কিন্তু এই প্রবলেমটা সলভ করতে পারবে, বাট উল্টাপাল্টা কনসেপ্ট থাকলে কিন্তু এই প্রবলেমটা আর সলভ করা যাবে না। তো আশা করি এই টাইপের প্রবলেম আসলে আমরা সলভ করতে পারবো। এবার দেখো এই যে যতগুলো প্রবলেম দেখলাম এগুলো হচ্ছে দুইটা ভর দিয়ে, এবার আমরা তিনটা ভর সিস্টেমের দু একটা প্রবলেম দেখবো। চলো, এই প্রবলেমটা আমাদের বলতেছে
এরকম তিনটা ভর এনে একটা সমবাহু ত্রিভুজের তিনটা কৌণিক বিন্দুতে রাখা আছে। এই একটা ভর, এই একটা ভর, এই একটা ভর। এর ভর বড় হাতের এম, এর ভর বড় হাতের এম, এর ভর বড় হাতের এম, তিনটা আইডেন্টিক্যাল ভর। এখন এর কেন্দ্র থেকে এর কেন্দ্রের দূরত্ব এটা হচ্ছে ডি, এর কেন্দ্র থেকে এর কেন্দ্রের দূরত্ব এটাও ডি, এর কেন্দ্র থেকে এর কেন্দ্রের দূরত্ব এটাও হবে ডি। কারণ কি, একটা সমবাহু ত্রিভুজের তিনটা কৌণিক বিন্দুতে তিনটা ভর এনে প্লেস করা হয়েছে। এখন আমাদের বলতেছে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটার টোটাল পটেনশিয়াল এনার্জি কত, বা এই তিনটা ভর নিয়ে একটা সিস্টেম তৈরি করতে কতটুকু কাজ হবে। প্রশ্নটা বোঝা গেল? এই ভর সিস্টেমের টোটাল পটেনশিয়াল এনার্জি, ভর সিস্টেমের মোট বিভব শক্তি, এইটা আমাদের বের করতে হবে। বা আমাদের বলতে পারে যে এরকম তিনটা ভর নিয়ে একটা সমবাহু ত্রিভুজের তিনটা কৌণিক বিন্দুতে বসাইতে মোট কৃত কাজ কত, এজেন্ট দ্বারা কৃত কাজ কত। তো এজেন্ট দ্বারা কৃত কাজটাই তো বিভব শক্তি, তাহলে বিভব শক্তি বের করলে আসলে এজেন্ট দ্বারা কৃত কাজটাই বের হয়ে যাবে। তো কিভাবে আমরা করতে পারি, আমি কিন্তু একটু আগেই দেখাইছি জিনিসটা। তো আমি এই সিস্টেমটা গঠন করব। তো প্রথমে দেখো, কোনো ভর নেই, কোনো ভর নেই। আমি এই যে প্রথম ভরটাকে এনে রাখলাম, যে প্রথম ভরটাকে, এই ভরটাকে নিয়ে এখানে রাখলাম। তাহলে এই ভরটাকে নিয়ে রাখতে আমার কি কোনো কাজ হবে? এই যে প্রথম ভরটাকে নিয়ে রাখতে কি কোনো কাজ হবে? তাহলে W1 এটা হচ্ছে 0, এই প্রথম ভরকে স্থাপন করতে কৃত কাজ এটা হচ্ছে 0। কেন? কারণ এইখানে অন্য কোনো ভর সিস্টেম নাই যার মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে আমি একে রাখছি। তো যদি এমন হইতো যে এখানে অন্য কোনো একটা ভর সিস্টেম আছে যে ক্ষেত্রের মধ্যে এনে রাখছি, তাহলে ওই ক্ষেত্রের মহাকর্ষ বলের বিরুদ্ধে আমার কাজ করতে হইতো। তো এই মহাকর্ষ বলের বিরুদ্ধে তো আমার কাজ করা লাগতেছে না, তাহলে এজেন্ট দ্বারা কৃত কাজটা হচ্ছে 0। বুঝতে পারছি? এইবার এই ভরটাকে এনে আমি রাখবো, তাহলে এর কেন্দ্র থেকে কত দূরত্বে? d দূরত্বে এখানে আমি রাখবো। তাহলে এখানে m ভরের এই যে বস্তুটা, এই বস্তুটা রাখতে গেলে এবার কিন্তু আমার কাজ হবে, কারণ এর মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে আমি এখানে রাখছি। তাহলে এই যে দ্বিতীয় বস্তুটা, এটা এনে রাখতে কৃত কাজ W2, এটা ইকুয়ালটা হচ্ছে -g m মানে m স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে এর কেন্দ্র থেকে এর কেন্দ্রের দূরত্ব d। তাহলে এতটুকু কাজ হবে। এটাই হচ্ছে এই যে ভর সিস্টেম, এই ভর সিস্টেমে সঞ্চিত বিভব শক্তি। এবার আমি আরেকটা ভর এনে রাখছি, আরেকটা ভর এনে কোথায় রাখছি? এর কেন্দ্র থেকে d দূরত্বে এবং এর কেন্দ্র থেকে d দূরত্বে রাখছি। তাহলে এই ভরটাকে রাখতে আমার কতটুকু কাজ করতে হবে? এই ভরটার মান কত? বড় হাতের। তাহলে এবার দেখো, এইটাকে এনে রাখছি আমি এর মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে, আবার এর মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে। তাহলে এই ভরটাকে রাখতে কৃত কাজ W3, এটা ইকুয়াল হবে, প্রথমে এর জন্য চিন্তা করো। এর জন্য যদি চিন্তা করি তাহলে -g m মানে m স্কয়ার ডিভাইডেড বাই এর কেন্দ্র থেকে এর কেন্দ্রের দূরত্ব d। এবার যদি এর ক্ষেত্রের জন্য আমরা চিন্তা করি যে এর ক্ষেত্রের মধ্যে একে এনে রাখছি, তাহলে সেই ক্ষেত্রে হবে -g m মানে m স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে d। তাহলে টোটাল যে কৃত কাজটা, সেই টোটাল কৃত কাজটা হচ্ছে W1 + W2 + W3। তাহলে ব্যাপারটা হবে যে এরকম যে -g m স্কয়ার ডিভাইডেড বাই d, -g m স্কয়ার ডিভাইডেড বাই d, -g m স্কয়ার ডিভাইডেড বাই d। দেখো দূরত্বগুলো যদি সেম না হইতো তাহলে ব্যাপারটা কেমন হইতো? দূরত্বগুলো যদি এরকম হইতো d1 d2 d3, তাহলে এখানে আমরা লিখতাম এটা d1, এটা d2, এটা d3, এইভাবে আমরা লিখতাম। ভর যদি আলাদা আলাদা হইতো তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতাম m1 m2 m2 m1 m3 m1। বুঝতে পারছো? এইভাবে আমরা সূত্রটা পাইতাম। তো এই ক্ষেত্রে বলছে তিনটা ভরই সমান, তাহলে তিনটা ভর যদি সমান হয় তাহলে ব্যাপারটা এরকম হবে। তাহলে সেই ক্ষেত্রে টোটাল পটেনশিয়াল এনার্জি বা টোটাল কৃত কাজ এই সিস্টেমটা গঠন করতে টোটাল কৃত কাজ এটা হবে -3g m স্কয়ার ডিভাইডেড বাই d। তো এটাই আমাদের চাইছিল, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে সিস্টেমটা তৈরি করতে কৃত কাজ কত বা এই সিস্টেমের বিভব শক্তি কত বের করে ফেলছি। এইবার দেখো, প্রশ্ন মেইনলি এইটা না, প্রশ্ন আমি মনে করি এর সাথে আরেকটা যুক্ত করতেছি, এটাকে আমরা 22 নম্বর প্রবলেম বললাম। এই প্রশ্নটা হচ্ছে এরকম যে এখান থেকে লিখি, এবার এই তিনটা ভর সিস্টেম পরস্পরের দিকে মনে করো আগাচ্ছে। তো দেখো এর উপরে দুইটা বল কাজ করতেছে, এই একটা বল আর এই একটা বল কাজ করতেছে। তাহলে ও কিন্তু এই যে মাঝ বরাবর যাবে, এবং দেখো এই দূরত্ব যায়, এই দূরত্ব তাই, এর ভর যা, এর ভরও তাই। তো একেবারে ঠিক মাঝ বরাবর আসতে থাকবে। হ্যাঁ, ঠিক একইভাবে এটাও ঠিক মাঝ বরাবর আসতে থাকবে, এটাও ঠিক মাঝ বরাবর আসতে থাকবে। মানে এর উপরে দুইটা বল কাজ করতেছে, লব্ধিনী এদিকে যাবে এবং দুইটা বলই সমান, তাহলে মাঝ বরাবর যাবে। এর উপরে দুইটা বল কাজ করতেছে, দুইটা মহাকর্ষ বল, তাহলে ও কি এরকম মাঝ বরাবর যাইতে থাকবে। তো দেখো এই যে তিনটা ভর বস্তু মাঝ বরাবর আসতে থাকবে। তো মাঝ বরাবর আসার পরে এই যে এই ভরটা মনে করো এখানে আসলো, এই ভরটা হচ্ছে এখানে আসলো, এই ভরটা এখানে আসলো। তাহলে এবার দেখো এদের এই যে মধ্যবর্তী দূরত্ব পূর্বের অর্ধেক হয়ে গেল, মানে আগে ছিল d, এখন হয়ে গেল d/2, এখন হয়ে গেল d/2, এখন হয়ে গেল d/2। কথাটা বোঝা গেল? আগে দূরত্ব ছিল d, প্রত্যেকটা ভরের মধ্যকার দূরত্ব ছিল d, এখন সেই দূরত্বটা হয়ে গেল d/2 d/2 d/2। তাহলে যখন এটা হইলো তখন কিন্তু এদের বেগ আছে, এরা কিন্তু এই যে পরস্পর দিকে আসতেছে, তো তখন তাদের বেগ কত? এর বেগও যা হবে, এর বেগ ধরো v, এর বেগও হবে v, এর বেগ হবে v। তো এই বেগের মানটা আমাদের বের করতে হবে যে এই পয়েন্টে বেগ v কত, এই পয়েন্টে বেগ v কত, আর এই পয়েন্টে বেগ vটাও কত। তো তিনটা বেগই, যেহেতু তিনটা ভর সমান, তিনটা বেগই সেম থাকবে, তো এই বেগের মানটা আমাদের বের করতে হবে। তাহলে কি ছিল? একটা সমবাহু ত্রিভুজ যাদের বাহুর দৈর্ঘ্য ছিল d, তিনটা কর্নারে তিনটা আইডেন্টিক্যাল ভর ছিল,
তারা পরস্পর আকর্ষণের জন্য এই পরস্পর দেখো যে আগাচ্ছে, এইভাবে আগাইতেছে। তো আগাইতে আগাইতে মনে করো আরেকটা ত্রিভুজ গঠন করলো, আরেকটা সমবাহু ত্রিভুজ, কিন্তু সেই ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হয়ে গেল এবার d/2। তো যখন তাদের বাহুর দৈর্ঘ্য d/2 হইলো, সেই ক্ষেত্রে তাদের বেগটা কত এটা আমাদের বের করতে হবে। আগে যদি তুমি 2টা বস্তুর জন্য পেরে থাকো, মানে এক্ষেত্রে 3টা বস্তু, তাহলে এই ক্ষেত্রে তুমি পারবা। তাহলে এবার আমরা দেখি ওই যে আগের মতোই ইনিশিয়াল এনার্জি আর ফাইনাল এনার্জি সমান হবে। তাহলে ইনিশিয়াল এনার্জি ইকুয়াল টু হচ্ছে ফাইনাল এনার্জি। তাহলে ইনিশিয়াল অবস্থায় এনার্জিটা আমরা দেখি, তো এইটা ছিল ইনিশিয়াল ঘটনা, বা এই যে কালো কালিটা এটা ছিল ইনিশিয়াল ঘটনা। তাহলে ইনিশিয়াল ঘটনায় এই সিস্টেমের টোটাল বিভব শক্তি ছিল হচ্ছে -3gm² / d। 3টার কোনো বেগ ছিল না, এর বেগ ছিল 0, এর বেগ ছিল 0, এর বেগ ছিল 0। তাহলে গতিশক্তি 0 + 0 + 0। এইবার দেখো এর গতিশক্তি কিন্তু আছে, এর গতিশক্তি হচ্ছে 12 mv², এর গতিশক্তি 12 mv², এর গতিশক্তি 12 mv²। তাহলে 3 × 12 mv², একবার এখানে আমরা লিখে দেব 3/2 mv², প্লাস এবার হচ্ছে বিভব শক্তি। তাহলে এই সিস্টেমের পটেনশিয়াল এনার্জি এবার কত? এই সিস্টেমের পটেনশিয়াল এনার্জি হবে, দেখো আগের বার এই সিস্টেমের পটেনশিয়াল এনার্জি যদি -3gm² / d হয়, তাহলে এই ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? d/2। তাহলে d এর পরিবর্তে আগে d এর পরিবর্তে এখানে হবে জাস্ট d/2। তাহলে -3gm² হবে d/2। তো এই ক্ষেত্রে আমাদের বের করতে হবে কি, এই যে বেগ v বের করতে হবে। তাহলে আমরা একটু বেগ vটা বের করি, এটার এই পাশে নিয়ে আসি। 3/2 mv², এইটা যদি এই পাশে চলে আসে তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে 3gm² / d, 2 উপরে চলে গেল, তাহলে 3 × 2 6 -3gm² হচ্ছে d। তাহলে 3/2 mv² ইকুয়াল টু, এখান থেকে gm²d কমন যাচ্ছে, তাহলে 6 - 3 মানে 3। তো 3 কেটে দাও, m একটা কেটে দাও, আর 2 ওই পাশে চলে গেল, 2gm² হচ্ছে d। এখানে থাকলো হচ্ছে m তো কেটে গেল একটা, এখানে থাকলো হচ্ছে v²। দেন আমাদের v এর মানটা বের করতে হবে, v এর মানটা হবে √2gm/d। এটা হচ্ছে বেগের মানটা, যে তাদের বেগ কত হবে, এত হবে। এখন যদি তোমার ভরের মান বলে দেওয়া থাকে আর d এর মান বলে দেওয়া থাকে, তাহলে কিন্তু তুমি এখান থেকে বেগটা বের করে নিয়ে আসতে পারবে। তো যদি আমার হিসাব টিসাব ঠিকঠাক থাকে, তো বেগের মান হবে এটা। তো খুব দেখো সহজ ম্যাথ কিন্তু এগুলা, জাস্ট কনসেপ্টগুলো একটু তোমাদের ক্লিয়ার থাকতে হবে। তা আশা করি এই টাইপের ম্যাথ প্রবলেম আসলে সলভ করতে পারবা। আমরা 2টা ভর সিস্টেমের আর একটা ম্যাথ প্রবলেম একটু সলভ করব। এই প্রবলেমটা তোমরা আগে নিজেরা একটু করার ট্রাই করবা, দেন সলভটা দেখবা। মানে তোমরা আগে তোমাদের ব্রেনটা একটু খাটাও, এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। তো প্রবলেমটা কি বলতেছে এটা আগে আমি একটু বুঝাই দিই। এখানে 2টা আইডেন্টিক্যাল গ্রহ আছে, 2টা গ্রহেরই ভর M এবং ব্যাসার্ধ হচ্ছে R। 2টা গ্রহের কেন্দ্রের সংযোজক সরলরেখার দূরত্ব দেওয়া আছে 10r, অর্থাৎ ব্যাসার্ধের 10 গুণ। এখন আমাদের বলতেছে এই যে গ্রহটা, এই গ্রহের পৃষ্ঠ থেকে একটা বস্তুকে ন্যূনতম কত বেগে ছুঁড়লে তা গিয়ে এই গ্রহের পৃষ্ঠে পড়বে। আমি একটু নাম দিই, ধরো এই গ্রহের নাম হচ্ছে A গ্রহ, আর এই গ্রহটার নাম হচ্ছে B গ্রহ। প্রশ্ন হচ্ছে A গ্রহের পৃষ্ঠ থেকে একটা বস্তুকে ন্যূনতম কত বেগে ছুঁড়লে তা B গ্রহের পৃষ্ঠে গিয়ে পড়বে। দেখো আমি যদি একটা যেমন তেমন বেগ দিয়ে ছুড়ি, তা কিন্তু আবার এই গ্রহের পৃষ্ঠে চলে আসবে। যেমন মনে করো এখান থেকে একটা বেগ দিয়ে ছুড়লাম, তো এর মহাকর্ষ ক্ষেত্র কাটায় আস্তে আস্তে যাচ্ছে, তো যাইতে যাইতে একসময় বেগটা শূন্য হয়ে গেল, ভিটা শূন্য হয়ে গেল, দেন কিন্তু আবার এর দিকে চলে আসবে, আবার কিন্তু এই গ্রহের পৃষ্ঠে এসে পড়বে। তাহলে একটা নির্দিষ্ট বেগ আছে, একটা ন্যূনতম বেগ আছে, যে বেগের জন্য বা যে বেগে নিক্ষেপ করলে এই বস্তুটা গিয়ে বি গ্রহের পৃষ্ঠে পড়বে, এটা আমাদের বের করতে বলছে। তো দেখো খুব সহজে আমরা এভাবে করতে পারি। এই বস্তুটা গিয়ে এই গ্রহের পৃষ্ঠে এখানে এসে পড়লো, শক্তি সংরক্ষণশীলতার কনসেপ্ট খাটাবো। ধরো এই যে বস্তুটা, এই বস্তুটার ভর হচ্ছে ছোট হাতের m। তাহলে যখন এই গ্রহের পৃষ্ঠে ছিল তখন শক্তি, আর যখন এই গ্রহের পৃষ্ঠে গিয়ে পড়ছে তখন শক্তি সেম হবে। তো এই গ্রহের পৃষ্ঠ থেকে আমি কত বেগ দিয়ে নিক্ষেপ করছি, ইউ বেগ দিয়ে নিক্ষেপ করছি, আর যখন এই গ্রহের পৃষ্ঠে গিয়ে পড়ছে তখন তার বেগটা হয়ে যাবে জাস্ট শূন্য, বেগের মানটা জাস্ট শূন্য হয়ে যাবে, বেগটা শূন্য হয়ে যাবে। তাহলে এবার আমরা শক্তি সংরক্ষণশীলতা খাটাই। যখন এই গ্রহের পৃষ্ঠে আছে তখন এর উপর এর এই যে ক্ষেত্রটা, এই যে গ্রহটা, তার ক্ষেত্রের জন্য বিভব শক্তি হচ্ছে -g বড় হাতের m ছোট হাতের m ডিভাইডেড বাই হচ্ছে এর যে ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে ক্যাপিটাল R। আর এর গতিশক্তি 12 mu²। এখন কথা হচ্ছে দেখো, তুমি এই বস্তুর উপরে এই গ্রহের জন্য বিভব শক্তি নিলা, কিন্তু ওই গ্রহের জন্য নাও নাই। এখানে কিন্তু 2টা গ্রহ, একটা 2টা। তাহলে এই বস্তুর উপরে পটেনশিয়াল এনার্জি একবার হচ্ছে এই গ্রহের জন্য, আর একবার হচ্ছে এই গ্রহের জন্য। তো এই গ্রহটা তুমি কিন্তু অ্যাড করো না। তো এই গ্রহটা যদি তুমি অ্যাড করো তাহলে ব্যাপারটা কি হবে, -g বড় হাতের m ছোট হাতের m ডিভাইডেড বাই এই গ্রহের কেন্দ্র থেকে এই বস্তুটার দূরত্ব। আচ্ছা দেখো টোটাল দূরত্ব হচ্ছে 10r, তা থেকে যদি তুমি এতটুকু বাদ দাও, মানে এতটুকু হচ্ছে r, তা যদি বাদ দিয়ে দাও তাহলে এই গ্রহের কেন্দ্র থেকে এই বস্তুর পৃষ্ঠের দূরত্ব এটা হবে 9r। তাহলে -gmm ডিভাইডেড বাই হচ্ছে 9r। তাহলে এটা তার ইনিশিয়াল এনার্জি।
ইকুয়াল টু ফাইনাল এনার্জি, যখন বস্তুটা এখানে গিয়ে পড়ছে তখন তার বেগ হয়ে যাবে কত, 0, দেন গতিশক্তি হচ্ছে 0। তাহলে গতিশক্তি যদি 0 হয়, এবার দেখো এই গ্রহের পৃষ্ঠে আছে, তাহলে এই গ্রহের পৃষ্ঠে যদি m ভরের একটা বস্তু থাকে, তাহলে বিভব শক্তি হবে এই গ্রহের জন্য -gm ছোট হাতের m ডিভাইডেড বাই r, মানে ব্যাসার্ধটা r। এবার তুমি চিন্তা করো এই গ্রহের জন্য তো ওর উপরে একটা বিভব শক্তি আছে, মানে এর গ্রহের কেন্দ্র থেকে কত দূরত্বে আছে, 9r দূরত্বে আছে, মানে টোটাল দূরত্বটা 10r। তাহলে এতটুকু বাদ দিবা, তাহলে এতটুকু আর বাদ দিলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব এটা হবে 9r। তাহলে এই গ্রহের জন্য এই বস্তুর উপরে বিভব শক্তি হবে gmm ডিভাইডেড বাই হচ্ছে 9r। এবার এখান থেকে তুমি এই যে বেগটা, এই বেগের মানটা ইউটা বের করে ফেলবা। কি পারা যাবে? তো পারা যাবে, কিন্তু ভুল হবে। এটা হয় নাই, ভুল। কেন ভুল? কারণ তুমি দেখো এই গ্রহের পৃষ্ঠ থেকে নিক্ষেপ করছো, বলছে একটা ন্যূনতম বেগে নিক্ষেপ করো যাতে ওই গ্রহের পৃষ্ঠে গিয়ে পড়ে। এখন তুমি ধরে নিছো যে ওই গ্রহের পৃষ্ঠে যখন গিয়ে পড়ছে তখন বেগটা হয়ে গেছে 0। এই যে কনসেপ্টটা তুমি চিন্তা করে নিছো, এটা গলদ আছে। ঝামেলাটা কোথায় তুমি দেখো, ঝামেলাটা কোথায়? এই যে দুইটা গ্রহ, দুইটা আইডেন্টিক্যাল গ্রহ, তাহলে এদের মাঝখানে যে নিরপেক্ষ বিন্দুটা থাকবে, সেই নিরপেক্ষ বিন্দুটা হবে একেবারে মাঝ বরাবর, একেবারে মাঝ বরাবর নিরপেক্ষ বিন্দু এটা। মানে এই বিন্দুতে তুমি যদি m ভরের একটা বস্তু রাখো, তার উপরে নিট ফোর্স হয় 0, মানে এই বিন্দুতে প্রাবল্য হচ্ছে 0। তো তুমি দেখো এখানে যদি আমি একটা দেওয়াল চিন্তা করি, এই যে মনে করো যে একটা দেওয়াল, তাহলে এই দেওয়ালের এই পাশে যদি আমি কোনো ভর রাখি, তাহলে সে গিয়ে কিন্তু এর পৃষ্ঠে পড়বে, তাই না? এই যে দেওয়ালটা, এর উপরে নিট ফোর্সটা হয় 0, মানে প্রাবল্যটা 0। তাহলে এর যদি একটু এই পাশে রাখি, তাহলে সে কার দিকে বেশি আকর্ষিত হবে? এর দিকে বেশি আকর্ষিত হবে, কারণ এর কাছে আছে, তাহলে এর জন্য আকর্ষণটা বেশি। আর এর দূরে আছে, তাহলে এর জন্য আকর্ষণটা কম। তাহলে নিটটা, লব্ধিটা কোন দিকে থাকবে? এর দিকেই থাকবে। তাহলে এর দিকে থাকলে এই বস্তুটা এর পৃষ্ঠে গিয়ে পড়বে। যদি এইখানে বস্তুটা থাকে তাহলে কি হবে? মানে এই যে দেওয়ালটা, মনে করো এখানে আমি একটা দেওয়াল চিন্তা করলাম, এই দেওয়ালের এই পাশে যদি থাকে, তাহলে দেখো এর কাছে আছে, তাহলে এর জন্য আকর্ষণটা বেশি হবে। আর ওর থেকে দূরে আছে, তাহলে ওর জন্য আকর্ষণটা কম হবে। তাহলে এই দুইটার নিট লব্ধি থাকবে হচ্ছে এইদিকে। তাহলে এই যে বস্তুটা, এই দেওয়ালের যদি এই পাশে কোথাও রাখি, তাহলে বস্তুটা এসে এর পৃষ্ঠে পড়ে যাবে না? তাহলে এখন আমি কি চাই, কি ভালো করে বোঝো, আমি চাই কি? আমি চাই হচ্ছে এই গ্রহের পৃষ্ঠ থেকে এমন একটা বেগ দিয়ে নিক্ষেপ করব যাতে ওই গ্রহের পৃষ্ঠে গিয়ে পড়ে। তো ওই গ্রহের পৃষ্ঠে পাঠানোর জন্য বস্তুটাকে অ্যাটলিস্ট আমার দেওয়ালের ওই পাশে পাঠাইতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? মানে এটা হচ্ছে একটা দেওয়াল, এখানে দুইজন আছে, দুইজনে চাইতেছে, একে চাইতেছে আর কি। তো এ করছে কি, ওকে ধাক্কা দিয়ে ওই পাশে পাঠাই দিছে। তো ব্যাপারটা হচ্ছে কি, দেওয়ালের এখানে যদি দাঁড়ায়, তাহলে ও এখানেও যাবে না, এখানেও যাবে না, দেওয়ালের এখানে গিয়ে যদি দাঁড়ায়, তাহলে অ্যাটলিস্ট আমার ধাক্কা দিয়ে এই পাশ থেকে ধাক্কা দিয়ে দেওয়ালের ওই পাশে পাঠিয়ে দিতে হবে। তো দেওয়ালের যদি আমি একটু ওই পাশে পাঠিয়ে দিতে পারি, তাহলে কিন্তু সে এই গ্রহের পৃষ্ঠে গিয়ে পড়বে। বোঝা গেল তো ব্যাপারটা? মানে আমার কাজ হচ্ছে জাস্ট দেওয়ালের ওই পাশে পাঠানো, মানে অ্যাটলিস্ট যেন ওই দেওয়াল পর্যন্ত পৌঁছায়। তো দেখো এই যে গ্রহটা, এই গ্রহের মানে মায়া কাটায়ও আস্তে আস্তে যাইতে থাকবে। তো এই গ্রহ থেকে একটা বেগ দিয়ে আমি নিক্ষেপ করবো, যাইতে থাকবে, বেগ কমতে থাকবে, যাইতে থাকবে, বেগ কমতে থাকবে, কারণ এই গ্রহের আকর্ষণটা বেশি। তাহলে এই গ্রহ বেশি আকর্ষণ বল দিয়ে এদিকে টানতেছে। তাহলে এই আকর্ষণটা অতিক্রম করেই কিন্তু, এই যে লব্ধি আকর্ষণটা অতিক্রম করেই কিন্তু ওর যাইতে হচ্ছে। দেখো আবার বলি, এখানে যখন বস্তুটা আছে তখন ওর জন্য আকর্ষণ হচ্ছে ছোট, আর এর জন্য আকর্ষণটা বড়। তাহলে লব্ধি কোন দিকে? এইদিকে। তাহলে যখন যাইতেছে, দেখো লব্ধি এটা এইদিকে, যখন যাইতেছে এই আকর্ষণ কাটাই কিন্তু যাইতেছে, এই আকর্ষণের বিরুদ্ধে কিন্তু যাইতেছে। এই বিরুদ্ধে যাওয়ার জন্য আমি একটা বেগ দিয়ে নিক্ষেপ করছি। তাহলে যাইতেছে, বেগ কমতেছে, কমতে কমতে এই পয়েন্টে এসে তার বেগটা হয়ে যেতে হবে 0, অ্যাটলিস্ট 0 হয়ে যেতে হবে। এরপরে মনে করো যে আরেকটু যদি ধাক্কা দিতাম, আরেকটু যদি সামান্য বেগ দিতাম, তাহলে কিন্তু ওই পাশে চলে যেত। তাহলে এই যে বেগের মিনিমাম একটা মান, এই মানটা আমাদের বের করতে বসে যে কত বেগে, এখান থেকে কত বেগে ধাক্কা দিলে বা কত বেগে নিক্ষেপ করলে এই দেওয়ালের ওই পাশে চলে যাবে। তা আগে আমরা ভুল চিন্তা করতেছিলাম কি, যে এই গ্রহের এই পৃষ্ঠ থেকে নিক্ষেপ করলাম, বস্তু এখানে চলে গেল, এখানে যাই তার বেগ হয়ে যাবে 0। না, কোথায় গিয়ে তার বেগ হবে 0? এখানে এসে তার বেগটা হবে হচ্ছে 0। ব্যাপারটা আমাদের এইভাবে বুঝতে হবে। তাহলে এইটা যদি আমরা বুঝতে পারি, এবার আমরা শক্তি সংরক্ষণশীলতা খাটাবো, খাটায় ম্যাথ প্রবলেম সলভ করে ফেলবো। মানে বোঝার জিনিসটা শেষ, এবার জাস্ট ক্যালকুলেশন। তাহলে ইনিশিয়াল আর ফাইনাল। তাহলে ইনিশিয়াল অবস্থা হচ্ছে এই গ্রহের পৃষ্ঠে আছে, তারপরে ফাইনাল হচ্ছে এখানে গেছে, এই যে দেওয়ালের এখানে গেছে, ঠিক আছে, এই যে মাঝখানে একেবারে মাঝ পয়েন্টে গেছে। তো মাঝ পয়েন্টে গিয়ে তার বেগটা হইতে হবে 0। তাহলে এবার দেখো, আমরা যখন ইনিশিয়াল অবস্থায় আছে তখন শক্তি এটা কাউন্ট করি, আর ইনিশিয়াল শক্তি আর ফাইনাল শক্তি এটা সমান থাকবে। তো ইনিশিয়াল অবস্থা এখানে যখন আছে তখন তার গতিশক্তি এটা হচ্ছে ½ m² এই বেগের মানটা আমাদের বের করতে হবে। বিভব শক্তি এই গ্রহের পৃষ্ঠে আছে, তাহলে -g বড় হাতের m ছোট হাতের m ডিভাইডেড বাই হচ্ছে r, যেহেতু এই গ্রহের পৃষ্ঠে আছে। এবার দেখো এটা কিন্তু এই যে দুইটা ভর নিয়ে একটা মহাকর্ষ সিস্টেম, এই বস্তুটা কিন্তু এই দুইটা ভরের মহাকর্ষ সিস্টেম আছে। তাহলে এই ভরটার জন্য এর উপরে একটা বিভব শক্তি, সেটা হবে -g বড় হাতের m ছোট হাতের m ডিভাইডেড বাই এর কেন্দ্র থেকে দূরত্ব, তাহলে 10r থেকে r বাদ গেলে এই যে এইখান থেকে এতটুকু, এইখান থেকে যে এতটুকু, এইটা হবে হচ্ছে 9r। তাহলে এখানে আমরা বসা দিব 9r ইকুয়াল টু, এবার হচ্ছে ফাইনাল এনার্জি। তো ফাইনাল এনার্জি মানে কি, এখানে আগে চিন্তা করতেছিলাম, এখানে যে ভুল চিন্তা করতেছিলাম, বুঝতে পারছো? তাহলে এবার থাকবে এখানে। তো
তো যখন বস্তুটা এখানে থাকবে তখন তার বেগের মানটা 0, দেন গতিশক্তি হচ্ছে 0। এবার আসো বিভব শক্তি। তো এখানে যখন থাকবে, ভালো করে খেয়াল করো, এখানে যখন থাকবে তখন এর জন্য বিভব শক্তি, এর জন্য বিভব শক্তি। তো এর জন্য বিভব শক্তি এর কেন্দ্র থেকে কত দূরত্বে আছে? এটা হচ্ছে 10r, তার অর্ধেক কত হবে? 5r। তাহলে মাইনাস জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই হচ্ছে 5r। এর কেন্দ্র থেকে কত দূরত্বে আছে? একই দূরত্বে আছে, 5r দূরত্বে আছে। তাহলে মাইনাস জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই হচ্ছে 5r। তো একবার আমি একটা কাজ করি, এখানে 2 দিয়ে গুণ করে দিই, এটুকু আর মুছে দিই। বুঝতে পারছো? একই জিনিস 2 দিয়ে গুণ করে দিলাম। এবার আমাদের টার্গেট কি ছিল? এই যে ইউ এর মানটা বের করা। তাহলে আমরা একটা কাজ করি, হাফ এম ইউ স্কোয়ার এটাকে এই পাশে রাখি, আর এই জিনিসগুলোকে ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে ওই পাশে পাঠিয়ে দিলে এখানে হচ্ছে মাইনাস 2g এম এম ডিভাইডেড বাই 5r মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর মাইনাস মাইনাস ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, মাইনাস ওই পাশে গিয়ে প্লাস হয়ে জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই হচ্ছে 9r। এইখান থেকে দেখো কমন যায়, জি এম এম ডিভাইডেড বাই আর কমন যায়, আর কমন গেলে এখানে থাকে মাইনাস 2 ডিভাইডেড বাই 5 প্লাস 1 ডিভাইডেড বাই 9, আর এখানে থাকে হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। তাহলে এম এম কাটাকাটি, তো এখানে দেখি তো কত হয়, 1 প্লাস 9 ইনভার্স মাইনাস 2 ডিভাইডেড বাই 5। তাহলে এখান থেকে আমরা মান পাচ্ছি 32/45। তাহলে এখানে হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 জি এম ডিভাইডেড বাই আর, এটা হচ্ছে 32/45। তো 32-এর সাথে 2 গুণ হয়ে গেল, তাহলে 2 গুণ হয়ে এখানে হবে হচ্ছে 64। তাহলে অতএব ইউ এটা হবে রুট, এইটা একবার এখানে লিখে দিই, রুট এইটা, তাহলে 64, তাহলে বাইরে আসলো 8, আর এখানে হচ্ছে 45, তাহলে রুট 45 দিলে আমরা পাবো হচ্ছে মেবি হ্যাঁ 3√5। তাহলে এখানে 3, তাহলে রুট ওভার জি এম ডিভাইডেড বাই হচ্ছে 5r। তো এইটা হচ্ছে অ্যান্সার, যে বেগের মান কত হবে, ন্যূনতম এত হবে। এখন তোমার মনে করো যে ভরের মান বলে দিছে, এই গ্রহের ভরের মানটা বলে দিছে, এই গ্রহের ব্যাসার্ধের মানটা বলে দিছে, তো তুমি এখানে বসাবা, বসায় ন্যূনতম যে বেগটা, যে বেগে নিক্ষেপ করলে বি গ্রহের পৃষ্ঠে গিয়ে পড়বে, এটা তুমি এখান থেকে বের করে ফেলতে পারবা। তো এটা কিন্তু মানে খুবই পছন্দের একটা ম্যাথ আমার, মানে খুবই ভালো একটা ম্যাথ, কনসেপচুয়াল একটা ম্যাথ। এটা কিন্তু সবাই আসলে অ্যান্সার করতে পারবে না, মাথা ঘাটায় করতে পারবে না। তো এখন করে দিলাম, এখন যদি আসে তো তোমার কমনই পড়বে। এখন যে প্রবলেমটা সলভ করবো এটা হচ্ছে আজকের লেকচারের লাস্ট প্রবলেম। তো মেইন লেকচার কিন্তু শেষ। এখন এই যে প্রবলেমটা আমি করাবো, এটা তুমি যদি চাও যে স্কিপ করে যাবা, দেন তুমি যাইতে পারো, ঠিক আছে। আর যদি চাও যে না করবা, দেন করতে পারো। এই প্রবলেমটা কখনো তোমার ভর্তি পরীক্ষায় আসবে না, বাট এই প্রবলেমটা খুবই বেশ ভালো একটা প্রবলেম, এটা মাথা খাটানোর জন্য, এবং তোমার ব্রেনের এক্সারসাইজ হয়ে যাবে। তো দেখো প্রবলেমটা কি বলতেছে। প্রবলেমটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের 3টা কৌণিক বিন্দুতে 3টা ভর রাখা আছে, আইডেন্টিক্যাল ভর। এই ভরের মান হচ্ছে ক্যাপিটাল এম। এখন এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে, এটা হচ্ছে ডি। তাহলে বলো তো এই ভর সিস্টেমের পটেনশিয়াল এনার্জি কতটুকু? পটেনশিয়াল এনার্জি এটা তো আমি আগেও করাইছি, পটেনশিয়াল এনার্জি ইপি, এটা ইকুয়াল টু হবে হচ্ছে -3gmm, তার মানে এম স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে ডি। এটা হচ্ছে এই সিস্টেমটার পটেনশিয়াল এনার্জি। এখন আমি যদি প্রশ্ন করি, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে ডিসমেন্টাল করতে গেলে তোমার কতটুকু কাজ করা লাগবে? এই সিস্টেমটাকে ডিসমেন্টাল করবা, ডিসমেন্টাল করা মানে ধ্বংস করে দেওয়া আর কি। হ্যাঁ, মানে এই যে 3টা ভর আছে, এই 3টা ভর সিস্টেমকে ভেঙে ভেঙে তুমি অসীমে পাঠিয়ে দিবা। এই ভরটাকে ধরে খুলে অসীমে পাঠিয়ে দিবা, এই ভরটাকে ধরে খুলে অসীমে পাঠিয়ে দিবা, এই ভরটাকে ধরে খুলে অসীমে পাঠিয়ে দিবা। এইভাবে মনে হয় এই সিস্টেমটাকে ডিসমিস করতে আর কি, ডিসমেন্টাল করতে কতটুকু তোমার কাজ করা লাগবে, ঠিক আছে। তুমি সিস্টেমটা গঠন করতে গেলে এতটুকু কাজ করছো, তাহলে সিস্টেমটাকে তুমি যদি ডিসমেন্টাল করতে চাও তাহলে এতটুকু কাজ করা লাগবে, বুঝতে পারছো? মানে শক্তি সংরক্ষণশীলতা, এই সিস্টেমটাকে গঠন করতে, এই সিস্টেমটাকে তৈরি করতে এতটুকু কাজ করা লাগছে। এখন যদি তুমি এই সিস্টেমটাকে ডিসমেন্টাল করতে চাও তাহলে এতটুকু কাজ করা লাগবে। মানে ব্যাপারটা হচ্ছে কি, তুমি যখন অসীমে পাঠিয়ে দিচ্ছ তখন এদের শক্তি কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে, অসীমের শক্তি। এটাকে অসীমে পাঠিয়ে দিলা, এটাকে অসীমে পাঠিয়ে দিলা, এটাকে অসীমে পাঠিয়ে দিলা, তাহলে শক্তি কত হয়ে যাচ্ছে? 0 + 0 + 0। আর এখন শক্তি কত আছে? -3gm² ডিভাইডেড বাই ডি। তাহলে তোমার এতটুকু কাজ করতে হবে, কাজ করে শক্তি বানাইতে হবে 0। তার মানে আদি ঘটনা, এটা চিন্তা করো, এটা হচ্ছে ইনিশিয়াল ঘটনা, আর শেষ ঘটনা হচ্ছে অসীমে চলে গেছে, তাহলে এইটা হচ্ছে ফাইনাল এনার্জি, 3টা বস্তুর ফাইনাল এনার্জি। তাহলে আদিতে শক্তি এবং শেষে শক্তি সমান হইতে হবে। তাহলে আদিতে শক্তি ছিল হচ্ছে এইটা, তাহলে তোমার অসীমে পাঠানোর জন্য এক্সট্রা কিছু কাজ করতে হবে, এই কৃত কাজটা হচ্ছে ডাব্লিউ। কৃত কাজ করার পরে এই ফাইনালে যে এনার্জিটা হবে সেটা হবে 0 + 0 + 0। তাহলে তোমার কতটুকু কাজ করতে হবে? এই যে এতটুকুই কাজ করতে হবে। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হবে 3gm² ডিভাইডেড বাই টি, মানে এর মানের সমানই কাজ করতে হবে, কিন্তু সেটা হচ্ছে প্লাস, মানে এবার তোমার কাজ করতে হবে, প্লাস কাজ করতে হবে। মানে সহজ কথায় শক্তিকে 0 করে ফেলে দিতে হবে। তো এর শক্তি মাইনাস এটা আছে, তো তুমি হচ্ছে প্লাস কিছু শক্তি দাও, তো প্লাস কিছু শক্তি দিলে এই যে ভর সিস্টেমগুলো এগুলো খুলে খুলে মনে করো যে চলে যাবে। তো যতটুকু তোমার শক্তি দিতে হবে এটা হচ্ছে সেই শক্তিটা, তুমি যোগ করো, এটার সাথে এটা যোগ করো, তো দেন 0 হয়ে যাবে। কথাটা বোঝা গেল?
তো আমাদের প্রশ্ন কিন্তু এইটা না, প্রশ্ন হচ্ছে এই যে ভর সিস্টেমটা আছে, এই যে সমবাহু ত্রিভুজের তিনটা কৌণিক বিন্দুতে যে তিনটা ভর আছে, এরা আবার রোটেশনাল, এরা আবার ঘুরতেছে একটা নির্দিষ্ট কৌণিক বেগ নিয়ে এভাবে ঘুরতেছে। তাহলে আমি একটু চিত্র আঁকি, এরকম একটা বৃত্তাকার পথে এই তিনটা ভর এইভাবে ঘুরতেছে। তো মনে করো যে ঘূর্ণন দিকটা হচ্ছে এই দিকে, এই যে এইভাবে ঘুরতেছে, এই তিনটা ভর এইভাবে ঘুরতেছে। এইবার প্রশ্ন হচ্ছে তারা ঘূর্ণনশীল একটা ভর সিস্টেম, এই ঘূর্ণনশীল ভর সিস্টেমটাকে ডিসমেন্টাল করতে গেলে আমাদের কতটুকু কাজ করা লাগবে। তাহলে এটা আমি একটু লিখি প্রশ্নটা, ডিসমেন্টাল করতে কতটুকু কাজ করতে হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, যে সিস্টেমটাকে ডিসমেন্টাল করতে গেলে কতটুকু কাজ করতে হবে। এই সিস্টেমে একটা পটেনশিয়াল এনার্জি আছে এবং ঘূর্ণনের কারণে, যেহেতু সে এবার ঘুরতেছে, এই ঘূর্ণনের কারণে তার কিন্তু এবার একটা ঘূর্ণন গতিশক্তিও আছে। আগে শুধুমাত্র পটেনশিয়াল এনার্জি ছিল যখন স্থির অবস্থায় ছিল, কিন্তু এবার ঘুরতেছে, তো তাহলে ঘূর্ণনের কারণে তার একটা ঘূর্ণন গতিশক্তি, অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি থাকবে। এখন অনেকে বলতে পারো কেন লিনিয়ার কাইনেটিক এনার্জি থাকবে না, মানে রৈখিক গতিশক্তি থাকবে না? না, রৈখিক গতিশক্তি থাকতো যদি ব্যাপারটা এরকম হতো যে ঘুরতে 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 সামনের দিকে আগাচ্ছে, তাহলে একটা নির্দিষ্ট বেগ নিয়ে সামনের দিকে ঘুরতে ঘুরতে আগাইলে সেই ক্ষেত্রে লিনিয়ার কাইনেটিক এনার্জি মানে রৈখিক গতিশক্তি থাকতো। কিন্তু এই ক্ষেত্রে জায়গায় দাঁড়াই ঘুরতেছে, তাহলে সেই ক্ষেত্রে তার যে গতিশক্তিটা এটা হচ্ছে অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি, অর্থাৎ ঘূর্ণন গতিশক্তি। তাহলে এর আসলে দুইটা গতিশক্তি, মানে দুইটা শক্তি আছে, একটা হচ্ছে বিভব শক্তি পটেনশিয়াল এনার্জি, এবং আরেকটা হচ্ছে অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি অর্থাৎ ঘূর্ণন গতিশক্তি। তো আমাদের এখন বের করতে হবে ঘূর্ণন গতিশক্তির মানটা কত। তো কোনো ঘূর্ণনশীল বস্তুর ঘূর্ণন গতিশক্তি মানে ই কে, এটা বের করার সূত্র হচ্ছে হাফ আই ওমেগা স্কয়ার। তাহলে আই হচ্ছে জড়তার ভ্রামক আর ওমেগা হচ্ছে তার কৌণিক বেগটা। তো দেখি এখান থেকে আমরা জড়তার ভ্রামক আর কৌণিক বেগটা বের করতে পারি কিনা। তো প্রথমে আসো জড়তার ভ্রামক আমরা বের করি। তো এইটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, দেখো এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, সেন্টার এইভাবে এরকম বৃত্তাকার পথে ঘুরতেছে, তাহলে এইটা হচ্ছে সেন্টার। তো এই সেন্টার থেকে এই বস্তুর যে দূরত্বটা, এই দূরত্বটা এক্স, এই বস্তুর যে দূরত্বটা, এই দূরত্বটা এক্স, এই বস্তুর যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে এক্স, মানে এই যে বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ। তো এক্স এর মানটা আমরা বের করতে পারি কিনা। দেখো সমবাহু ত্রিভুজ ছিল না, আচ্ছা সমবাহু ত্রিভুজ হলে এই কোণটা কত ডিগ্রি, মানে এই টোটাল কোণটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রির অর্ধেক, অর্ধেক এই কোণটা কত ডিগ্রি, 30 ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছি। এইবার দেখো খেয়াল করো, এই যে এইখান থেকে এতটুকু, এইটুকু হচ্ছে ডি এর অর্ধেক, মানে টোটালটুকু হচ্ছে ডি, তাহলে এতটুকু হচ্ছে ডি এর অর্ধেক, এটা হচ্ছে ডি ডিভাইডেড বাই 2। তাহলে এবার দেখো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটাকে আমি একটু তুলে এনে এখানে আঁকতেছি, এই হচ্ছে ত্রিভুজটা। তাহলে এইটা হচ্ছে এক্স, এইটা হচ্ছে 30 ডিগ্রি, আর এই যে এতটুকু এইটা হচ্ছে ডি ডিভাইডেড বাই 2। তাহলে বলো তো এক্স এর মান কত হবে এখান থেকে, এক্স এর মান কত হবে? তাহলে এখান থেকে দেখো যে এক্স কজ 30 ডিগ্রি এটা ইকুয়াল টু ডি বাই 2 হয় না, এক্স কজ 30 ডিগ্রি ইকুয়াল টু ডি বাই 2। তো আমাদের এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে। তো কজ 30 ডিগ্রি হচ্ছে √3 ডিভাইডেড বাই 2, তাহলে √3 ডিভাইডেড বাই 2, 2 কাটাকাটি গেল, এক্স ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই √3। তো এইটা হচ্ছে এক্স এর মান, এক্স এর মান আমরা পেয়ে গেছি। আমাদের টার্গেট হচ্ছে জড়তার ভ্রামক বের করতে হবে, ওমেগার মানটা বের করতে হবে। তো প্রথমে আসো আমরা আগে জড়তার ভ্রামকটা বের করি। এখানে তিনটা ভর আছে, তো তিনটা ভরের জড়তার ভ্রামক বের করে যোগ করলে টোটাল এই সিস্টেমটার জড়তার ভ্রামক পাবো, কারণ জড়তার ভ্রামক হচ্ছে স্কেলার রাশি। ওই সিস্টেমে যতগুলো ভর থাকুক সবগুলো ভরের জড়তার ভ্রামক বের করে তুমি যদি যোগ করে দাও তাহলে ওই সিস্টেমটার টোটাল জড়তার ভ্রামকটা চলে আসবে। তাহলে টোটাল জড়তার ভ্রামক এটা হবে হচ্ছে দেখো এম এক্স স্কোয়ার প্লাস এম এক্স স্কোয়ার প্লাস এম এক্স স্কোয়ার, মানে এর জন্য, তাহলে এর কেন্দ্র মানে এই কেন্দ্র থেকে এই বস্তুর দূরত্ব হচ্ছে এক্স, তাহলে এম এক্স স্কোয়ার এর জন্য, এম এক্স স্কোয়ার এর জন্য এম এক্স স্কোয়ার। তাহলে একবার আমরা লিখতে পারি জড়তার ভ্রামক আই ইকুয়াল টু 3m এক্স স্কোয়ার। এবার আমার এখানে মান বসাতে হবে, কার মান, এক্স এর মান, এই যে এক্স ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই √3। তো এক্স এর মানটা আমরা বসাই দিই, এখান থেকে জড়তার ভ্রামক আই পাচ্ছি 3m, এক্স হচ্ছে ডি ডিভাইডেড বাই √3 এর বর্গ। তাহলে অতএব আই ইকুয়াল টু 3m ডি স্কোয়ার ডিভাইডেড বাই, দেখো এখানে √3 তার বর্গ, তার মানে 3 কাটাকাটি করে একবারে থাকলো হচ্ছে এম ডি স্কোয়ার। এইটা হচ্ছে জড়তার ভ্রামক। তাহলে জড়তার ভ্রামকটা বের হয়ে গেছে। যদি চাইতো এই সিস্টেমটা জড়তার ভ্রামক কত, তাহলে অ্যান্সার হতো এইটা। তাহলে আমাদের এবার কাজ হচ্ছে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিটা বের করা। এইটা আমরা কিভাবে বের করতে পারি, দেখো তো এই সিস্টেমে যে ভর তিনটা বৃত্তাকার পথে ঘুরতেছে কিনা, এস বৃত্তাকার পথে ঘুরতেছে। কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে অবশ্যই তার কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে। আর কেন্দ্রমুখী বল এমনি এমনি তৈরি হয় না, ওইখানে অন্য কোনো না কোনো বল আছে যে কেন্দ্রমুখী বলের যোগান দিছে। আমাদের খুঁজে বের করতে হবে এইখানে এই বস্তুর উপরে আর কোন বল কাজ করতেছে। তো দেখি এই বস্তুর উপরে কোন বল কাজ করতেছে, যে কোনো একটার উপর চিন্তা করো, এইটার উপর চিন্তা করো। এইটার উপর তুমি দেখো দুইটা বল কাজ করতেছে, দুইটা মহাকর্ষ বল। একটা হচ্ছে এই ভরটাকে এদিকে টানতেছে মহাকর্ষ বলে, এই যে মহাকর্ষ বল এফ, আর এই ভরটাকে এদিকে টানতেছে মহাকর্ষ বলে, এই মহাকর্ষ বলটা হচ্ছে এফ। এখন এই কেন্দ্রমুখী বল এফ কি টোটালটুকুই কেন্দ্রমুখী বলের যোগান দিয়ে দিচ্ছে? না,
তুমি দেখো এই টোটাল কোণটা ছিল কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এতটুকু হচ্ছে 30 ডিগ্রি, এতটুকু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই দিক বরাবর এফ এর উপাংশ দেখো, এই দিক বরাবর এফ এর উপাংশ দেখো। তাহলে এই এফ এর উপাংশ হচ্ছে এফ কজ 30 ডিগ্রি, আর এফটার উপাংশ হচ্ছে এফ কজ 30 ডিগ্রি। তাহলে আলটিমেটলি 2f cos 30 ডিগ্রি। আর সাইন 30 ডিগ্রির যে উপাংশটা মানে এই দিক বরাবর, এই যে এদিক বরাবর একটা উপাংশ, এদিক বরাবর উপাংশ পরস্পরকে নাকচ, মানে এটা হচ্ছে f sin 30 ডিগ্রি, এদিক বরাবর f sin 30 ডিগ্রি, পরস্পরকে নাকচ করে দিচ্ছে। তাহলে ওটা বাদ। কেন্দ্রের দিকে কি আছে? কেন্দ্রের দিকে আছে 2f cos 30 ডিগ্রি। তাহলে কেন্দ্রমুখী বলের যোগানদাতা কে? এই যে 2f cos 30 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি fc, কেন্দ্রমুখী বলের যোগানদাতা প্রত্যেকটা বস্তুর জন্য 2f cos 30 ডিগ্রি। কেন্দ্রমুখী বলের সূত্র হচ্ছে m ওমেগা স্কয়ার r, এটা হচ্ছে কেন্দ্রমুখী বলের সূত্র। তো m হচ্ছে এই বস্তুর ভর, ভরের মান হচ্ছে বড় হাতের m, তাহলে এখানে আমরা বড় হাতের m লিখি। ওমেগা স্কয়ার r, r হচ্ছে ঘূর্ণন পথের ব্যাসার্ধ। ঘূর্ণন পথের ব্যাসার্ধটা কত? x। এই যে ঘূর্ণন পথের ব্যাসার্ধটা x, তাহলে r এর পরিবর্তে এখানে লিখবো হচ্ছে x ইকুয়াল টু 2f cos 30 ডিগ্রি। 2f cos 30 ডিগ্রি হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। এবার আমরা এখানে f এর মানটা বসাই দিই। f হচ্ছে মহাকর্ষ বল, মানে এই বস্তুটাকে কত মহাকর্ষ বলে আকর্ষণ করতেছে। তাহলে f ইকুয়াল টু দেখো g m m, দুইটা ভরই সেম, তাহলে m স্কয়ার ডিভাইডেড বাই তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d, তাহলে d এর বর্গ। তাহলে এই যে মহাকর্ষ বল, এই মহাকর্ষ বলের মান হচ্ছে g m স্কয়ার ডিভাইডেড বাই d স্কয়ার। আচ্ছা এখানে বসাই দিই, যেটা হচ্ছে g m স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে d স্কয়ার। এবার দেখো এখান থেকে আমাদের কাজ হচ্ছে ওমেগার মানটা বের করে নিয়ে আসা। তো ওমেগার মানটা আমরা কিভাবে বের করতে পারি? m ওমেগা স্কয়ার, x এর মান আমরা জানি x ইকুয়াল টু d ডিভাইডেড বাই √3, d ডিভাইডেড বাই √3 ইকুয়াল টু 2 কাটাকাটি g m স্কয়ার √3 ডিভাইডেড বাই হচ্ছে d স্কয়ার। আমাদের টার্গেট হচ্ছে ওমেগার মানটা বের করা। তাহলে দেখো m এখানে একটা, m এখানে দুইটা, তাহলে m কাটাকাটি করে এখানে একটা থাকলো m। তাহলে ওমেগা স্কয়ার এটা ইকুয়াল টু হবে √3 ইন্টু √3, তাহলে 3gm d ইন্টু d স্কয়ার, তাহলে d কিউব। এইটা হচ্ছে ওমেগা স্কয়ারের মান। তাহলে আমাদের লাগবে ছিল এখান থেকে লাগতে হচ্ছে i, আর এখান থেকে লাগতে হচ্ছে ওমেগা স্কয়ার। এই যে কাইনেটিক এনার্জি বের করার জন্য, এই যে কাইনেটিক এনার্জি ইকে এটা ইকুয়াল টু হাফ i ওমেগা স্কয়ার। i এর মানটা নিয়ে গিয়ে এখানে বসাই দিব, ওমেগার মানটা নিয়ে গিয়ে এখানে বসাই দিব, বসাই দিয়ে কাইনেটিক এনার্জিটা বের করে ফেলবো। ইকে এটা ইকুয়াল টু হাফ i মানে হচ্ছে m d স্কয়ার, ওমেগা স্কয়ার এটা মানে 3gm ডিভাইডেড বাই d কিউব। তাহলে এবার আমরা এখান থেকে কাইনেটিক এনার্জির মানটা পাচ্ছি, সেটা হচ্ছে m আর m গুণ হয়ে m স্কয়ার, তাহলে দেখো 3 ডিভাইডেড বাই 2 g m স্কয়ার d স্কয়ার d কিউব, তাহলে নিচে একটা d। তো এইটা হচ্ছে কাইনেটিক এনার্জি, ই কে হচ্ছে এইটা। তাহলে এই সিস্টেমের পটেনশিয়াল এনার্জি হচ্ছে এইটা ইপি, আর এটা হচ্ছে ই কে। এখন যদি তোমাকে জিজ্ঞেস করি এই সিস্টেমটার মোট এনার্জি কত, তো মোট এনার্জি হচ্ছে পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। তাহলে মোট এনার্জি ই কে প্লাস ইপি। তো ই কে হচ্ছে 3 ডিভাইডেড বাই 2 জি এম স্কয়ার বাই ডি, আর ইপি এটা হচ্ছে মাইনাস 3 জি এম স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে ডি। তো দেখো এখানে 3/2 আর এখানে হচ্ছে 3, তাহলে আমরা যদি 3 জি এম স্কয়ার ডিভাইডেড বাই ডি কমন নিই, তাহলে এখানে হচ্ছে হাফ মাইনাস 1, তাহলে আলটিমেটলি এখানে হচ্ছে -1 ডিভাইডেড বাই 2, তার মানে -3 ডিভাইডেড বাই 2। তো এইটা হচ্ছে টোটাল এনার্জি। টোটাল এনার্জির মানটা আমরা বের করে ফেলছি। এখন আমাদের টার্গেট কি ছিল? এই সিস্টেমটাকে ডিসমেন্টেল করতে হবে। ডিসমেন্টেল করতে গেলে কতটুকু কাজ করতে হবে? তো কাজ করতে হবে মানে কি, এই যে সিস্টেমগুলোকে ভেঙে ভেঙে অসীমে পাঠিয়ে দিতে হবে, আর অসীমে শক্তি হয়ে যাবে 0। তো তার জন্য তো আমার কিছু কাজ করতে হবে, মানে অলরেডি তার এইটুকু এনার্জি আছে, এইবার তাকে আমার কিছু শক্তি দিতে হবে, মানে আমার কাজ করে কিছু শক্তি ওকে দিতে হবে, দিয়ে তার শক্তিটা 0 বানাইতে হবে, মানে অসীমে পাঠিয়ে দিব। এই সিস্টেমটাকে অসীমে পাঠিয়ে দিব, অসীমে পাঠিয়ে দিলে 3টা ভর সিস্টেমের শক্তি হয়ে যাবে 0। তো এর জন্য আমার কিছু কাজ করতে হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, যে শক্তির সংরক্ষণশীলতা কনসেপ্টটা আমরা এইভাবে কাটাবো। এখানে আসো, টোটাল এনার্জি হচ্ছে ই, আমি কিছু কাজ করব, এই যে কিছু কাজ করলাম, কাজ করার পরে ডিসমেন্টাল হয়ে গেল, অসীমে চলে গেল, এই ক্ষেত্রগুলো অসীমে চলে গেল, ওখানে আর কোনো মহাকর্ষ ক্ষেত্র নাই, তাহলে এই ক্ষেত্রে শক্তি হয়ে যাবে 0। তাহলে টোটাল এনার্জি আমি কিছু কাজ করলাম, যোগ করার পরে শক্তি হয়ে যাবে 0। তাহলে টোটাল এনার্জিটা আমরা বের করছি -3gm স্কয়ার ডিভাইডেড বাই 2d প্লাস কৃত কাজ সমান 0। তাহলে আমার কতটুকু কাজ করতে হবে এটাই আমাদের চাইছে। তাহলে কাজ করতে হবে 3gm স্কয়ার ডিভাইডেড বাই 2d, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রবলেম ছিল, একটু মাথাটা খাটানোর মতো, অনেক ক্যালকুলেশন করা লাগছে এখানে। এই যে ম্যাথটা, এই ম্যাথটার মধ্যে দেখো বিভব শক্তি মানে মহাকর্ষ বিভব শক্তি চলে আসছে, পটেনশিয়াল এনার্জি চলে আসছে, জড়তার ভ্রামক চলে আসছে, তারপরে কিছু ত্রিকোণমিতিক ক্যালকুলেশন আবার এখানে করা লাগছে, হ্যাঁ, তারপরে এখানে যে কেন্দ্রমুখী বলের কনসেপ্টটাও চলে আসছে। মানে এই একটা ম্যাথের মধ্যে হ্যাঁ মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্ট অলরেডি চলে আসছে।
তো এই ম্যাথটা একটু তোমরা পারলে করবা, তবে আমি বলে দিচ্ছি এটা আসার কোনো সম্ভাবনা নেই, এটা কোনো ভর্তি পরীক্ষা আসবে না, কিন্তু খুবই সুন্দর একটা প্রবলেম। তো আজকের ক্লাসটা এ পর্যন্ত ছিল। আমরা মহাকর্ষ অধ্যায় থেকে অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করে ফেলছি। মহাকর্ষ অধ্যায়ের আরেকটা লেকচার নিব, তাহলে আমাদের মহাকর্ষ অধ্যায়টা শেষ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।